আচ্ছা, alright. So, আমি শুরু করছি. So, mein Name ist Osman Goni und ich wohne in Aachen. Ich bin 30 Jahre alt. Ich bin ein Doktorand bei der Uniklinik Aachen. So, wir machen Forschung mit dem Herz und Niere. So, ich bin ein Forscher und in 2019 bin ich nach Deutschland gekommen als Student und ich habe Biomedizin studiert. In 2022 habe ich Biomedizin abgeschlossen und danach, nächstes Jahr, 2023, habe ich meinen Doktorand an der Uniklinik Aachen angefangen. Und jetzt, seitdem, mache ich meinen Doktorand. So, meine Hobbys sind Cricket spielen und Reisen. Und ich spreche Bengali, Englisch und Deutsch. আচ্ছা, এখন হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে শর্টলি যেটা সামারাইজ করে আমি আশা করছি, যারা যেহেতু আপনারা আজ সবাই শুরু করেছেন, আপনাদের বেসিক যে জিনিসটা আছে আপনারা A1 মোটামুটি শেষ করেছেন, আমি সেই জিনিসটা আশা করছি। তো আপনারা আপনারা কি নিজেদের কি ইন্ট্রোডিউস করতে পারবেন? বিশেষ করে আপনি, আপনার নাম কি, আপনার বয়স কত, আপনি কোথায় বসবাস করছেন, এবং জার্মানিতে আসার আসলে আপনার উদ্দেশ্যটা কি, এবং আপনার হবিসগুলো কি কি, আপনি কোন কোন ভাষায় আপনার কথা বলেন, তো যেগুলো সাধারণত A1-এ আমরা শিখে ফেলেছি অলরেডি। তো আম, সাদিকা আপু, আপনি শুরু করবেন। হুম হুম, শুরু করেন আপু। আপনার কথা শোনা যাচ্ছে না আনফরচুনেটলি। আপনার মাইক্রোফোন অন করা আছে, বাট আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা, জাহান আপু, আপনি প্রসিড করবেন। হয়তো বা সাদিকা আপু পরে বলতে পারবে। হুম হুম। ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? সবাই শোনো। হুম হুম, আচ্ছা, শুনতে পাচ্ছি। ডয়েসে বলবো। হ্যাঁ, শিওর। ওকে, হ্যালো, meine Name ist Dilshad Jahan. Ich studiere Elektronik im Master und der Universität Bremen হুম und arbeite als wissenschaftlich Hilfskraft im Robotik und Smart Manufacturing হুম হুম at a Research Institute in Deutschland. Äh, hm, ich bin 29 Jahre alt. হুম হুম Ich wohne in Bremen. হুম হুম। Ich komme, mh, like, Ja. Sie kommen aus Bangladesch auf jeden komme Fall. aus বাংলাদেশ। Mhm. আমি ওইটা বলতে মানে ইয়ে হচ্ছে 2022 Mhm. নভেম্বর। In Ja, 2022 ihr 2020 mhm, alt. Ähm, bin ich nach Deutschland gekommen. ja, bin ich in Deutschland bekommen. Mhm. That's it. Okay, das ist alles. Sagt man das? Zum Beispiel, was ist Ihre Motivation? Warum lernen Sie Deutsch? বা এটা ইংলিশে বা আপনি আপনি জার্মান বাংলাতে। আপনি জার্মান কেন শিখতে যাচ্ছেন? What is Your এটা motivation? আপনার মোটিভেশন এটা কি? এটা ডয়েসে না বলে ভাই হ্যাঁ হ্যাঁ, বাংলা শিওর, বা প্লিজ। ইংরেজিতে বলি। সমস্যা নাই। হুম আচ্ছা, ফার্স্ট অফ অল আমি যখন জার্মানিতে আসি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স করতে, তখন আমার প্ল্যান ছিল আমি এখান থেকে খুব ফাস্ট ডিগ্রি শেষ করে ইউএসএ তে মুভ করব। হুম তো সামহাও আমার পরবর্তীতে ডিসিশন চেঞ্জ হয় আফটার 2 ইয়ার্স। আমার একটু সময় লাগছে ডিগ্রি শেষ করতে। হুম আমি অলমোস্ট আমার দুইটা সাবজেক্ট এবং থিসিস বাকি এই মুহূর্তে। হুম আর আমি জার্মানির ওই যে রিসার্চ ইনস্টিটিউটে কাজ করছি অলমোস্ট 2 ইয়ার্স এর বেশি, তো আমার ভালো লেগে গেছে বলা যায় যে মোটামুটি। তা হুম আমার ইনস্টিটিউটে ইংরেজিতে কথা বলা হয়, কিন্তু এটা আসলে আমার কাছে সেম লাগে, কারণ যখন মিটিং হয় বা বিভিন্ন কিছু হয় তখন ওনারা আসলে আমার জন্য শুধু ইংলিশ বলে। তো হুম এটা আসলে খুব উইয়ার্ড লাগে। তো আর একটা জিনিস আছে, যেহেতু আমি লং টার্ম থাকার প্ল্যান করছি জার্মানিতে এই মুহূর্তে, তো ভাষা তো অবভিয়াসলি লাগবে। এটা আমার জবের জন্য লাগবে, আমার এখানকার কমিউনিকেশনের জন্য লাগবে, ফার্দার সব প্রসেসের জন্য লাগবে। তো এই জন্য আমি A1টা আমি ভার্সিটি থেকে করেছি, গোয়েতে থেকে। হুম তারপরে আর কি শেখা হয়নি। এটা বলতে পারেন যে আমার ওই ইউএসএ যাওয়ার যে একটা হুম টেন্ডেন্সি ছিল বা আমার আগ্রহ ছিল না, বা ইংলিশ দিয়ে চলে যাচ্ছিল হুম অফিসে বা ভার্সিটিতে এইভাবে। তো এখন আমি ফিল করতেছি যে আসলে এটাতে আমার সময় দেওয়া উচিত এবং খুব ভালোভাবে এটা শেখা উচিত, এটাই হুম হুম হুম। মোটিভেশন।
আচ্ছা, খুবই থ্যাংক ইউ। খুবই সুন্দরভাবে আপনার স্টোরিটা আসলে এক্সপ্লেন করার জন্য আশা করি অনেকজনের জন্য এটা খুবই ইন্সপায়ার হবে। আপনি যেটা বলেছেন খুবই কারেক্ট। নাম্বার ওয়ান হচ্ছে জার্মানিতে আপনি যদি থাকতে চান, ইংলিশ দিয়ে সার্ভাইভ করা যায়। কেউ যদি বলে যে সার্ভাইভ করা যায় না, এটা আমি একমত না। সার্ভাইভ করা যায়, বাট আপনি যদি ওয়েল ইন্টিগ্রেটেড হতে চান জার্মানিতে, আপনি ফর এক্সাম্পল আপনি ডাক্তারের কাছে যান, ডাক্তার খুব ভালো ইংলিশ বলবে, ডাক্তার সেক্রেটারি হয়তো বা বলবে না, কিন্তু আপনি পার পেয়ে যাবেন এনিহাও। বাট মানে আপনি ফিল করবেন প্রত্যেকটা জায়গায় জার্মানের প্রয়োজনীয়তা। জার্মান ছাড়া এখানে আসলে সার্ভাইভ করাটা খুবই খুবই, আমি বলবো হচ্ছে এতটাই ডিফিকাল্ট, হ্যাঁ, যে আসলে প্রত্যেকটা জায়গায় আপনি স্ট্রাগল করতে হবে। আপনি আউসল্যান্ডের বেহরেতে যান, আপনি ডাক্তারের কাছে যান, সুপার মার্কেটে যান, একজন ব্যক্তির সাথে আপনি ফোনে কথা বলেন, যেখানেই যান জার্মানের আসলে কোনো বিকল্প নেই। নাম্বার টু হচ্ছে সোয়াইটেনুমা হচ্ছে এখানে জবের ক্ষেত্রে হ্যাঁ, আমি অবশ্যই প্রিফার করি এখানে একজন পার্সনের যদি কোয়ালিটি থাকে, তার যদি স্কিল থাকে, অ্যাবিলিটি থাকে, সে জব পাবে। বাট জব পেলেই কিন্তু সবকিছু না। জবের পাশাপাশি একজন জার্মান কলিগের সাথে আপনি যখন কমিউনিকেট করবেন, তখন কিন্তু জার্মান জানাটা প্রয়োজনীয়তা অনেক বেশি। যদিও একাডেমিক লাইনে আমরা যে একাডেমিয়াতে আছি, এই একাডেমিয়াতে কিন্তু জার্মানের আসলে প্রয়োজন নেই। ইংলিশ দিয়ে আসলে এখানে করা যায়। বাট জার্মান জার্মানিতে থাকতে গেলে আমি বলবো হচ্ছে জার্মানের বিকল্প নেই। পার্ট টাইম জব থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আসলে জার্মানের যে শেখার কোনো বিকল্প আসলে নেই, তো এটা শিখতে হবে। ওকে, এরপর হচ্ছে চৈতি দে, আপনি কি আপনাকে ইন্ট্রোডিউস করবেন? Warum lernen Sie Deutsch und was machen Sie gerade und wo wohnen Sie und was sind Ihre Hobbys zum Beispiel? জি ভাইয়া। শোনা যাচ্ছে ভাইয়া? Ich bin Choitide. Ich komme aus Bangladesch. Mhm, Ich wohne in Chattogram. Ich bin 25 Jahre alt. mhm, Ich bin Krankenschwester. mhm, Ich spreche Bengali, Englisch, Hindi und ein bisschen Deutsch. mhm. Meine Hobbys sind Musik hören und Reisen. Mhm. Sehr gut, খুবই সুন্দরভাবে আপনি নিজেকে উপস্থাপন করেছেন। Und warum lernen Sie Deutsch eigentlich? Was ist Ihre Motivation? So, möchten Sie zum Beispiel nach Deutschland als Studentin kommen oder als, ich weiß nicht, als Krankenschwesterin kommen oder Krankenpflegerin zum Beispiel oder eine Ausbildung zu machen? Warum lernen Sie Deutsch? Äh, ich möchte nach Deutschland fahren, weil ich da Ausbildung machen will. Ausbildung machen möchte. Mhm. Okay, আপনি Ausbildung করার জন্য জার্মানিতে আসতে যাচ্ছেন। Das ist sehr gut. Und আপনি বর্তমানে চট্টগ্রামে আছেন এবং একজন ক্রাঙ্কেনসোয়েস্টার হিসেবে আপনি কাজ করছেন এবং জার্মানিতে আসার জন্য আপনি আউসবিল্ডিং আসার জন্য আপনি জার্মান শিখছেন। সেটাই। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ আপু। এরপর হচ্ছে রফিকুল ইসলাম রাফি ভাইয়া। সো können Sie bitte sich vorstellen? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এবার শুনতে পাচ্ছেন? হুম, Ich bin Rafik Rafi. Ich komme aus Bangladesh. Ich wohne in Kishorganj. Ich bin 24 Jahre alt. Ich bin Student. Ich spreche Deutsch, Englisch und Bengali. হুম, Meine Hobbys sind Sprache und Schwimmen. Ich lerne Deutsch, wie ich Leute unterhalten möchte. Ich mag einfacher sein zu helfen. হুম। Sehr gut. Und was ist Ihre Motivation, Deutsch zu lernen? মানে আপনার জার্মান শেখার ইয়েটা কি, ইন্সপিরেশন কি? আপনি জার্মানিতে কি জবের জন্য আসতে চাচ্ছেন, নাকি স্টুডেন্ট ভিসা আসবেন, নাকি Ausbildung. Ausbildung? Okay, alles klar, sehr gut. Okay, dann danke sehr für die tolle Vorstellung. Und die nächste Person ist Siam Newas. Können Sie bitte sich vorstellen? আসসালামু আলাইকুম। Walaikum Salam. Um, Shabir Namas. Ich komme aus Bangladesch. Ich bin 29 Jahre alt. Mhm. Ich bin ein Ingenieur in Malaysia, Mhm. in Penang City. Ich spreche Deutsch, ich spreche ein bisschen Deutsch, Bengali, Hindi,
Uh, meine mm, Hobbys in Musik hören und gucken. Mhm. Äh, Mhm. Sehr gut. Und warum lernen Sie Deutsch? আপনি জার্মান শিখতে চাচ্ছেন কেন? äh, হ্যাঁ, হ্যাঁ, আপনি বাংলায় বলতে পারেন, আহ, সমস্যা নেই। আমি একটু বাংলায় বলি। হুম হুম আচ্ছা, আমি আসলে মূলত আহ, পড়ালেখার বেসিক আপনার ইয়ে হচ্ছে আপনার মেকানিক্যাল। তো আমি যতটুকু দেখলাম যে আউসবিল্ডিং মেকানিক হুম হুম ইয়েতে মানে জার্মানি খুব ভালো একটা ইয়ে করা যাবে হুম। ইনশাল্লাহ। তো হ্যাঁ। আর আমি এখানেও যেখানে মালয়েশিয়াতে আমি যেখানে যে কোম্পানিতে চাকরি করি, তো এখানে আমি মেকানিক্যাল ইয়ে হিসেবে আছি। হুম হুম তো আমি দেখলাম যে এখানে, যে আমি অনেকের সাথে কথা বললাম, তো দেখলাম যে এখানে education করার জন্য আসলে ভাষা শেখার কোনো বিকল্প নেই। তা আমি যদি ভালো ভাষা শিখতে পারি, ইনশাল্লাহ আমার যে এবিলিটি আছে, আমার যে কোয়ালিফিকেশন আছে, হুম হুম আমি হয়তো কিছু একটা ওখানে ইয়ে করতে পারবো। বা আমার নিজের একটা দৃঢ় মনোবল আছে যে আমি যদি ভাষাটা শিখতে পারি, হয়তো আমি ভালো একটা আউটবিল্ডিং পাবো মেকানিক্যাল বেসড। এবং আমি মানে ফিউচার চিন্তা করতেছি আর কি হুম এটার হুম মধ্যে, যে আমি আমার যে এটা আছে আমি ইনশাল্লাহ এই ফিল্ডে ভালো একটা কিছু করতে পারবো। হুম এই হুম। জন্য মূলত আমার ডয়েসটা শেখা। এবং আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, খুবই সুন্দরভাবে আপনি নিজেকে প্রেজেন্ট করার জন্য। যে হ্যাঁ, জার্মানিতে আসলে মেকানিক্যাল রিলেটেড আসলে অনেক অপরচুনিটিস রয়েছে আমি বলবো, বিশেষ করে হাউস বিল্ডিং এর জন্য এবং হচ্ছে জবের জন্য। দুটো সেক্টরে আসলে খুব ভালো সুযোগ রয়েছে, তবে এক্ষেত্রে জার্মান হচ্ছে একমাত্র মাধ্যম। তারা এই সেক্টরটাতে আসলে তারা ইংলিশ দিয়ে আসলে জব পাওয়াটা আমি বলবো অনেকটা চ্যালেঞ্জিং। তো সেক্ষেত্রে জার্মান শেখাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আপনি যদি হাউস বিল্ডিং আসতে চান আর কি। ওকে, তারপর হচ্ছে আম, নয়নমণি আপু, können Sie bitte sich vorstellen? Ja, Zum ich Beispiel. bin Moni. Mhm. Ich komme aus Bangladesch. Ich wohne in Madaripur. Äh, Ich bin 31 Jahre alt. Mhm. Mein Name, na, লিখছি। আপনি এখন কোন মানে আপনি কোন কোন ভাষায় কথা বলেন, ফর এক্সাম্পল আপনি এখন বর্তমানে Ich কোথায়? spreche Bangla, Englisch, ein bisschen Deutsch. হুম। Meine Hobby ist Kochen. আচ্ছা আচ্ছা, মাইনে হবিস কখন? Reisen. আচ্ছা, সেক্ষেত্রে আপনি যদি দুইটোর যদি বলতে চান, মাইনে হবিস জিন বলতে হবে, কারণ এটা হচ্ছে প্লুরাল। আর যদি একটা Ja, কথা যদি বলেন, সেক্ষেত্রে আপনি বলবেন হচ্ছে মাইন হবি ইস্ট রাইজেন অথবা কখেন। যদি দুটো বলতে চান, সেক্ষেত্রে বলতে হবে মাইন হবি জিন্ট রাইজেন উন কখেন। ja. আচ্ছা, ওকে, sehr gut. থ্যাংক ইউ আপু। তারপর হচ্ছে ফাতেমা আপু, কেমন আছেন? können Sie bitte sich vorstellen? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। ইস বিন ফাতেমা আক্তার। ইস ইস বিন 30 Jahre alt. Ich komme, äh, ich wohne in Dhaka. Mhm. Ich spreche Bangla, Englisch und ein bisschen Deutsch. Ich lerne Deutsch, weil ich in Deutschland arbeiten möchte. Meine Hobby ist Reisen. রাইজেন। আচ্ছা জি, উনি হচ্ছে রিসেন্টলি উনি মানে উনি লাস্ট A1 কোর্স করেছিল উনি, আহ, শেষ করেছিল এবং শেষ করে রিসেন্টলি, সম্ভবত আপু গত মাসে আপনি পরীক্ষা পাশ করেছিলেন তাই না, গোচ ইনস্টিটিউটে? জুলাইতে ভাইয়া। জুলাইতে। আচ্ছা, উনি রিসেন্টলি A1 পাশ করেছে, উনি ফ্যামিলি রিউনিয়ন ভিসা আসবে। তো এবং উনি বর্তমানে A2 উনি শুরু করেছে আর কি। আচ্ছা, ওকে, অলরাইট। এরপর হচ্ছে সাদিকা আপু। কি ভাইয়া এখন কথা শুনতে পাচ্ছেন? হুম। সরি, আমার ল্যাপটপে একটু সমস্যা ছিল, সেজন্য ডিস্টার্ব প্রবলেম। হইতো। Okay, ich heiße Sadika Tanzila. Ich bin Studentin und ich lebe in Dresden. হুম Ich spreche Bangla, Englisch und ein bisschen Hindi. Aber ich kann nicht sprechen, ich spreche Deutsch sehr gut.
হুম Meine Hobby ist Book lesen und kochen. হুম Ähm, aber ich magst du learn Deutsch, Deutsch, মানে বাংলায় বলতে, ইংলিশে বলতে হবে ভাইয়া কিছু, আচ্ছা মানে আচ্ছা কেন লার্ন, কিসের জন্য সমস্যা নেই। জার্মানটা শিখতে চাই। কারণ হুম এখানে আমি যদিও স্টুডেন্ট হিসাবে আছি, কিন্তু আমি পার্ট টাইম জব বা অন্য কোনো জব পাচ্ছি না জার্মান ল্যাঙ্গুয়েজটা হুম আমি যে শিখতে আছি, এই জন্য আমার আসলে ডয়েচটা শেখা দরকার। হুম। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে হচ্ছে স্টুডেন্ট ভিসা আমরা যারা আছি, স্টুডেন্ট অবস্থা আমাদের যে পার্ট টাইম জবের জন্য আসলে আমরা অনেক আসলে আসার আগে ভাইয়া আমাকে বলছিল যে অনেকে যে শুধু ইংলিশ জানলেই হবে, সমস্যা নাই। নাকি এখানে নাকি টিচার্স অ্যাসিস্ট্যান্ট বা অন্যান্য জব, মানে সিএসসি রিলেটেড জব গুলো নাকি ইংলিশ দিয়েই করা যায়। কিন্তু আমি দেখছিলাম যে যেগুলো জবেই ঢুকতেছি আমি, বলতেছে না, ডয়েচ লাগবে, ডয়েচ লাগবে। হুম একটা জায়গায় আমি 6 মাসও জব করছিলাম ফুল টাইম, তারাও বলতেছে যে ডয়েচ লাগবে। হুম হুম। এখানে আসলে ইংলিশ দিয়ে সার্ভাইভ করা যায়। আপনি অনেক মানে টেনে টুনে অনেকভাবে আসলে সার্ভাইভ করতে পারবেন, বাট রিয়েল একটা সোসাইটির সাথে আপনি যদি ইন্টিগ্রেট করতে চান, জব এনভায়রনমেন্ট হোক প্রত্যেকটা জায়গায়, জার্মান আসলে এখানে জানতেই হবে। এটা অল্টারনেটিভ আসলে নেই, মানে নেই, মানে অল্টারনেটিভ একটাই আছে, সেটা আমাকে ভাই আসলে বলছিল যে ব্যাক এন্ডের কাজ তো তোমার সিএসসি রিলেটেড, তোমার জার্মান লাগবে না, ইংলিশ দিয়েই হবে, আমাকে এরকম একটা সাজেস্ট দিছিল। আচ্ছা এই আচ্ছা। জন্যই আমি আর সমস্যায় পড়ে গেছি আমি এসে। তবে হ্যাঁ, বিশেষ করে আপনি একাডেমিক সেক্টরে যদি করতে চান, সেক্ষেত্রে আসলে আমরা অনেকে মনে করি জার্মানের প্রয়োজন নেই, বাট আমি বলবো হচ্ছে জার্মান না, শেখাটা অলওয়েজ একটা অ্যাডভান্টেজ। তাহলে অলওয়েজ একটা অ্যাডভান্টেজ, মানে জার্মান শেখার বিকল্প একটাই, সেটা হচ্ছে জার্মান শেখা। ঠিক আছে। হ্যাঁ, এটাই তো, হচ্ছে যত সমস্যা। তাড়াতাড়ি আমরা শিখে নিব, তত তাড়াতাড়ি আমাদের জন্য এখানে আমরা প্রত্যেকটা জায়গায় আপনারা বুঝতে পারবেন। আমি আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, সবাই খুব ভালো করে আসলে খেয়াল রাখবেন। প্রত্যেকটা ক্লাস এখানে খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আমাদের প্রতি শনিবার এবং রবিবার ক্লাস হবে, 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা ক্লাস হবে। প্রত্যেকটা ক্লাস কোনো পার্সন কাইন্ডলি আপনারা মিস করবেন না, কারণ এখানে প্রত্যেকটা ক্লাস খুবই ইম্পর্ট্যান্ট এই জন্য, কারণ প্রত্যেকটা ক্লাসে আমরা গ্রামার শিখবো, নাম্বার ওয়ান। গ্রামারের পাশাপাশি সেটা হচ্ছে আমাদের টেক্সট বুকে কিভাবে থাকবে, সেটা কিভাবে অ্যাপ্লাই করা হয়েছে, সেটা আমরা শিখবো, নাম্বার টু। নাম্বার থ্রি হচ্ছে, আমরা যেহেতু এখন A2 লেভেলে, আমরা মোটামুটি বেসিক লেভেল থেকে ইন্টারমিডিয়েট লেভেলের দিকে আমরা প্রবেশ করছি। যে গ্রামারটুকু আমরা পড়বো, আমার এই কোর্সের যে স্ট্রাকচার আমি করেছি, প্রত্যেকটা কোর্সের কিছু স্ট্রাকচারগুলো আমি চেঞ্জ করি। যেমন লাস্ট কোর্সে যেটা হয়েছে, ওটা যেই স্ট্রাকচারটা করেছি, এই স্ট্রাকচারটা কিছুটা ভিন্ন। এই কারণে ভিন্ন, কারণ প্রতিনিয়ত প্রত্যেকটা জিনিসের কিন্তু কিছুর পরিবর্তন আসছে। তো সেই হিসেবে আমি আপনাদেরকে যেটা বলবো, আপনাদের কোর্সের কোর্সের জন্য যে গ্রামারটুকু আমি সাজিয়েছি, সেইটা অনেকটা আমি বলবো হচ্ছে B1-এর মানে মিডল পর্যন্ত। ঠিক আছে, আপনারা এই গ্রামারগুলো যদি বুঝতে পারেন, মোটামুটি B1-এর অনেকটুকু আপনাদের পড়া হয়ে যাবে। তো সেই জন্য প্রত্যেকটা ক্লাস করাটা ইম্পর্টেন্ট এখানে এবং বাধ্য। এটা হচ্ছে ম্যান্ডেটরি আপনাদের প্রত্যেকটা পার্সনের জন্যই। কেউ যদি ক্লাস মিস করেন অথবা সম্ভব হবে না, সেক্ষেত্রে আমাকে কাইন্ডলি জানাবেন। তবে ওই পার্সনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে ক্লাসটা দেখতে হবে এবং নেক্সট ক্লাসটা হওয়ার আগের বাড়ির কাজটা আমাকে দিয়ে দিতে হবে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনারা কেউ যদি, এটা বলার কারণ হচ্ছে, আপনারা একটা ক্লাস যদি মিস করে ফেলেন, পরবর্তী ক্লাসগুলো বুঝতে পারবেন না, কারণ এটা কিন্তু A1 না যে আপনি A1 পড়লেন কোনোভাবে মানে হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু তা না। কারণ এখানে গ্রামারগুলো কিন্তু কিছুটা কমপ্লিকেটেড। তবে এটা মানে যদি বুঝতে পারেন, সেক্ষেত্রে খুবই সহজে এটা আমরা বুঝতে পারবো, বাট একটা ক্লাস মিস করলে পরের জিনিসটা আপনাদের কপ আপ করতে খুবই সমস্যা হবে। তো আমি আপনাদেরকে স্ট্রংলি সাজেস্ট করবো প্রত্যেকটা ক্লাস আসলে এখানে করবেন। আর ক্লাসের বাড়ি কাজটা আপনারা কাইন্ডলি যথাসময়ে দিয়ে দিবেন, এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। এবং পাশাপাশি হচ্ছে যে আপনারা, আমি জানি না, হয়তো আপনারা অনেকেই A2 পরীক্ষার জন্য হয়তো প্রিপারেশন নিচ্ছেন, তো কোর্স চলাকালীন আমরা পরীক্ষার জন্য আসলে কিভাবে ভালো করতে হয়, পরীক্ষার প্রিপারেশন নিয়ে আমরা কথা বলবো। এবং পাশাপাশি হচ্ছে আমরা ক্লাসে প্র্যাকটিস করব। তবে শুরুতে আমরা কিছু ইনভেস্টমেন্ট দিব, সেটা হচ্ছে আমরা সময়টা দিব, বোঝার চেষ্টা করবো, কিছু ইনভেস্ট থাকবে আমাদের। এবং যখন আমরা মোটামুটি একটা মাঝামাঝি পর্যায়ে যাব, তখন থেকে আমরা প্রতিনিয়ত প্রতিদিন অন্তত আমরা চেষ্টা করব 10 থেকে 15 মিনিট, 20 মিনিট প্রত্যেকটা পার্সন এখানে কথা বলার জন্য, পরীক্ষায় প্রিপারেশনের জন্য। কারণ আমরা সবাই বুঝতে পারি একটা সময় পর্যন্ত এসে আমরা লিখতে পারি, গ্রামার বুঝতে পারি, পড়তে পারি, বাট আমরা কথা বলতে পারি না। কারণ হচ্ছে জার্মানিতে যারা থাকে তাদের হয়তো এই সুযোগটুকু রয়েছে, যে এনভায়রনমেন্ট আছে, আমরা কথা বলতে পারছি, সুযোগ আছে, প্রত্যেকটা মানুষ এখানে জার্মান বলছে, বাট বাংলাদেশে সেক্ষেত্রে সেটা পসিবল না। তো সেই জন্য আমি মনে করি যে আমাদের প্র্যাকটিস করাটা খুব ইম্পর্ট্যান্ট। সেক্ষেত্রে
কিছু ক্লাস যখন পার হবে তখন থেকে আমরা প্রতিনিয়ত আমরা কিছু প্র্যাকটিস করব ক্লাসে, যাতে আমাদের যে জড়তাটা রয়েছে, আমাদের একটা ভয় থাকে, একটা জড়তা থাকে, সেটা যাতে আমরা কেটে যায়। পাশাপাশি হচ্ছে সঠিকভাবে আমরা যাতে জার্মানটা বলতে পারি, গ্রামার সঠিক রেখে, তো সেটুকু আমরা চেষ্টা করব। এবং সবার উদ্দেশ্যে একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত না আপনি একটা জিনিস বুঝতে পারবেন, একটা টপিক, একটা টেক্সট বুঝতে পারবেন, ততক্ষণ আমাকে প্রশ্ন করবেন। ঠিক আছে? আমাকে প্রশ্ন নিয়ে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, কোন হেজিটেট ফিল করার কারণে, যতক্ষণ বুঝবেন না ততক্ষণ প্রশ্ন করবেন। ঠিক আছে? বাট বুঝতে হবে, এটা হচ্ছে শিওর, এটা ইম্পর্ট্যান্ট। আর আমি চাই প্রত্যেকটা পার্সন এখানে মেক শিওর করতে চাই যে প্রত্যেকটা পার্সন এখানে জার্মান শেখার উদ্দেশ্যে এসেছে, এবং কোর্স যখন শেষ হবে, কোর্স শেষ হওয়ার সাথে সাথেই অথবা ওই সময় যাতে ওই পার্সনটা যাতে শিখতে পারে, এটাও আমি মেক শিওর করতে চাই। এবং আমাদের এন্ড অফ দ্য কোর্সে আমাদের একটা পরীক্ষা থাকবে, এবং পরীক্ষার মাধ্যমে আপনারা প্রত্যেকটা পার্সন পরীক্ষা অংশগ্রহণ করবেন এক্স্যাক্টলি গত ইনস্টিটিউট যেভাবে হয়, যে সিএম ভাই প্রশ্ন করছেন স্ট্যান্ডার্ডাইজেশন, তো গত ইনস্টিটিউটকে আমরা স্ট্যান্ডার্ড রেখে এখানে প্রত্যেকটা জিনিস শেখার চেষ্টা করবো। গত ইনস্টিটিউটে যেভাবে পরীক্ষা হয় ওটার উপর বেস করে আমরা আমাদের পরীক্ষা হবে। এবং ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পার্সনের সাথে আমি সাধারণত কথা বলার চেষ্টা করি যে কোন কোন জায়গায় ইমপ্রুভমেন্টের প্রয়োজন পড়ে, কিভাবে ইমপ্রুভমেন্ট করতে হবে, কোন জায়গায় ল্যাকিংস রয়েছে, সেটা পরীক্ষার রেজাল্টের উপর, অথবা ওটার পাশাপাশি পুরো কোর্স জুড়েই তো আসলে বোঝা যায় যে আসলে কে কতটুকু ইফোর্ট দিচ্ছে। তো সর্বোপরি একটা কথাই আমি বলবো, প্রত্যেকটা ক্লাসের পরে আপনারা অন্তত 1 ঘন্টা, 30 মিনিট থেকে 1 ঘন্টা আপনারা বাসায় পড়ার চেষ্টা করবেন। এটা এর কনসিস্টেন্সি রাখতে হবে, নেক্সট 2 থেকে আড়াই মাস এই কনসিস্টেন্সি আপনারা মেনটেন করবেন। প্রতিটা ক্লাসের পরে আপনারা চেষ্টা করবেন 1 থেকে 1 ঘন্টা মিনিমাম পড়ার জন্য, যেটাই আমরা ক্লাসে পড়েছি সেটাই বাসায় পড়বেন। ঠিক আছে? আপনাকে বেশি কোনো কিছুই পড়তে হবে না, জাস্ট ক্লাসেরটাই ফলো করেন। আর যে ভোকাবুলারি যে লিস্ট আমি আপনাদেরকে বইটা দিয়েছি, বই থেকে প্রতিদিন চেষ্টা করবেন অন্তত একটা পেজ করে আপনি পড়ার জন্য, যতক্ষণই সময় থাকবে, যে আমাদের মাঝখানে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত যে সময়টা থাকবে, ওই সময়টাতে আপনি ভোকাবুলারিগুলো পড়ার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে? আর এছাড়া যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই প্রশ্ন করতে পারবেন। ওকে, এবার হচ্ছে আমাদের এখানে অলরেডি আপনারা খেয়াল করেছেন দুইটা গ্রুপ আছে, একটা হচ্ছে হোমওয়ার্ক গ্রুপ হাউস অফ গাবে, সেকেন্ড হচ্ছে আমাদের যে মেইন গ্রুপ আছে। মেইন গ্রুপে আপনাদের এখানে সকল যে পিডিএফ গুলো আছে, যে আমাদের ক্লাসের যে প্রেজেন্টেশনগুলো যেটা থাকে সেটা ওখানে প্রোভাইড করা, ওইটা আমি প্রোভাইড করবো পিডিএফ ফাইল। এবং যে হোমওয়ার্ক যে গ্রুপ আছে, ওই গ্রুপে আপনারা আপনাদের প্রতিদিনের যে বাড়ি কাজ আছে ওগুলো ওখানে আপলোড করবেন, সেখানে ওগুলো চেক করা হবে আর কি। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা হোমওয়ার্ক গ্রুপে প্রশ্ন করতে পারেন। এটার রিজন হচ্ছে কারণ আমরা ক্লাসের যে রেকর্ডিংসগুলো আছে, পাশাপাশি যে পিডিএফগুলো আছে, সেটা একটা ওয়েতে আমি রাখতে চাই আর কি, যাতে কেউ কোনো একজন পার্সন খুঁজলে খুব সহজে আসলে পেয়ে যায়। বাট হাউস অফ কাবি গ্রুপে দুইটা যদি একসাথে থাকে সেক্ষেত্রে আসলে খুঁজতে সমস্যা হয় আর কি। আর আপনাদের জন্য ইউটিউবে আরেকটা প্লেলিস্ট আমি আজকে ওপেন করব, সেখানে আপনাদের প্রত্যেকটা ক্লাসের রেকর্ড আসলে আমি আপলোড করব। আপনারা মানে যে কোনো সময় আপনারা চাইলে ওখান থেকে প্লেলিস্টগুলো আপনারা সিঙ্ক্রোনাইজড ওয়েতে আপনারা পাবেন। পাশাপাশি ওই লিঙ্কগুলো আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দেবো, যাতে আপনারা এখানে আসলে দেখতে পারেন। ওকে, কারো কোনো প্রশ্ন? ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। আমার আসলে যেটা জড়তা হয় বা সমস্যা হয়, আমি দেখা যাচ্ছে যে ভোকাবুলারি মুখস্থ করতে পারতেছি না বা মনে রাখতে পারতেছি না। আমি হয়তো আমার সামনে, আমি এখানে জার্মানিতে থাকি, মানে আমি কারোর সাথে কথা বললে সে জার্মানিতে বললে আমি হয়তো বুঝতে পারতেছি, কিন্তু উত্তর দিচ্ছি ইংলিশ দিয়ে, মানে কেমন একটা জড়তা হয়ে যাচ্ছে। এটা বুঝতেছি না কেমন করে কাটাবো। হুম হুম। আপনার জন্য আমার একটু সাজেশন বলতে- থাকবে, হ্যাঁ। প্রত্যেকটা ক্লাস আপনি ভালোভাবে বোঝার চেষ্টা করুন, এবং ক্লাসের পাশাপাশি যে ভোকাবুলারি যে বইটা আছে, বই থেকে আপনি প্রতিদিন একটা পেজ করে আপনি পড়ার চেষ্টা করবেন। এটা এই দুইটা জিনিস আপনি নেক্সট 2 মাস ধরে আপনি ট্রাই করেন, আমি বিলিভ করি আপনার অনেকটুকু আপনার ইমপ্রুভমেন্ট হয়ে যাবে, এবং আপনি বুঝতেও পারবেন, কথা বলতেও পারবেন। এখানে না বলতে পারার কারণ হচ্ছে, নাম্বার ওয়ান হচ্ছে জড়তা কাজ করা, এবং না বুঝতে পারা যে আমি সেন্টেন্সটা কিভাবে বলবো, আমি কিভাবে গুছিয়ে বলবো কথাটা, আমি জানি। হ্যাঁ, ওই যে মানে মাথায় আসে যে আমি আসলে কোন গ্রামাটিক্যাল ফর্মে বলবো, নাকি ভুল হয়ে গেল, দেখা যায় যে চট করে ইংলিশে বলে দিচ্ছি এর জন্য। এক্স্যাক্টলি, কারণ আমরা যখন আমরা চিন্তা করি আমরা দুইটা ওয়েতে চিন্তা করি। নাম্বার ওয়ান, আমরা বাংলা টু জার্মান কনভার্ট করি, ট্রান্সলেট করি, অথবা ইংলিশ টু জার্মান কনভার্ট করি। এই ভুলটা আমরা সব হ্যাঁ, করে থাকি। বাট এটা সঠিক ওয়ে না। জার্মান হচ্ছে ইটসেলফ হচ্ছে একটা ভাষা। এই জার্মান ভাষাটাকে জার্মান ভাষার মতো করে চিন্তা করতে হবে। আমরা যদি চিন্তা করি ও ইংলিশের সাথে সিমিলারিটি এভাবে ট্রান্সলেট করা, সেক্ষেত্রে আসলে আমাদের জড়তাটা কাটবে না। আমরা জার্মান যেভাবে আছে জার্মানকে জার্মানের মতো করে আমরা শেখার চেষ্টা করব, তাহলে আমাদের শিখতে, বুঝতে এবং বলতে খুবই সহজ হবে। ওকে, কারো কোনো প্রশ্ন আর?
আচ্ছা, সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, স্ক্রিন যদি দেখতে পারেন আশা করি আপনার এখানে যেটা দেখতে পাচ্ছেন হপজাতস নেবেনজাতস। তো আমরা এই পর্যন্ত যেটা শিখেছি, আমরা একদম বেসিক লেভেল পর্যন্ত আমরা শিখেছি কিভাবে একটা সেন্টেন্স তৈরি করতে হয়, যে আপনারা প্রত্যেকটা পার্সন খুব সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করেছেন, নিজের পরিচয় দিয়েছেন। তো আমরা জানি, বাট আমরা এইটা জানি না যে একটা সেন্টেন্স কে কিভাবে কমপ্লিকেটেড ওয়েতে বলতে হবে। কমপ্লিকেটেড বলতে আমরা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট আমরা শিখেছি, ঠিক আছে? তো এটা হচ্ছে একদম মানে বিগিনিং লেভেলের, একদম কেজি স্কুল আমরা যেরকম বলি একদম স্কুল লেভেলের ওরকম। যখন আমরা ইন্টারমিডিয়েট লেভেলে যাই তখন আমরা সায়েন্স পড়ি, অথবা আমরা স্কুলের উপরের লেভেলে যাই সায়েন্স পড়ি, বিভিন্ন অথবা কমার্স পড়ি, অথবা ভিন্ন ভিন্ন সাবজেক্টগুলো পড়ি। তো আমাদের লেভেলটা আস্তে 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 বাড়ে। তো এটা হচ্ছে অনেকটা ওরকম। আর হবজাস নেবেনজাস শুধুমাত্র আর্টসওয়াই লেভেলেই না, আমি বলবো হচ্ছে এটা বে আইনস বেটসওয়াই লেভেল। আপনারা যদি গ্রামারগুলো চেক করেন কখনো, বই যদি থাকে আপনাদের, এখানেও কিন্তু আপনারা হবজাস নেবেনজাসের ইউজগুলো আপনারা দেখতে পারবেন। এখানে অনেকগুলা কানেক্টর নিয়ে আমরা কথা বলবো, অনেকগুলো পয়েন্ট নিয়ে আমরা কথা বলবো। তো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কনসেপ্টটা বোঝা। কনসেপ্টটা বুঝে আমাদেরকে ক্লাসগুলো করতে হবে, বুঝতে হবে। আসুন আমরা শুরু করি। তো আপনারা যারা আমার আগের ক্লাস দেখেছেন, ফাতেমা আপু যেহেতু উনি আমার কাছে আগে পড়েছেন, উনি এই স্লাইডের সাথে পরিচিত। যে আমরা জানি একটা সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয়, এটাকে বলেছি আমরা ডেয়ার জাজ। ডেয়ার জাজ মানে হচ্ছে একটা সেন্টেন্স, মানে দ্য সেন্টেন্স। তো সেন্টেন্সের মধ্যে তিনটা পার্ট থাকে। একটা হচ্ছে সাবজেক্ট থাকে, একটা অবজেক্ট থাকে, একটা হচ্ছে ভার্ব থাকে। আর জার্মানের মধ্যে ভার্বটা খুবই ইম্পর্ট্যান্ট। কেননা শুধুমাত্র জার্মানের জন্য না, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের জন্য ভার্ব খুবই ইম্পর্ট্যান্ট। তবে জার্মানের জন্য একটু বেশি ইম্পর্ট্যান্ট। কেননা জার্মান সেন্টেন্স স্ট্রাকচার যখন হয়, ভার্বের পজিশনটা খুব ইম্পর্ট্যান্ট। কিভাবে? কারণ আমরা জানি ভার্ব সবসময় সেকেন্ড পজিশনে বসে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট সেকেন্ড পজিশনে বসে, আমরা জানি এটা কনসিস্টেন্স। বাট কিছু কিছু সিচুয়েশন আছে সেকেন্ড পজিশনে বসে, কিছু কিছু সিচুয়েশনে সে বাক্যের শেষে বসে। কিছু কিছু সিচুয়েশনে যখন দুইটা সেন্টেন্স থাকে তখন সে দুইটা সেন্টেন্সের পরে প্রথম সেন্টেন্সে সেকেন্ড পজিশনে বসে, সেকেন্ড সেন্টেন্সে সে পরে বসে। আবার কিছু কিছু সেন্টেন্সে সে প্রথমে বসে, সরি শেষে শেষে বসে, আবার কিছু কিছু আগে বসে। এই জিনিসটা যদি আমরা না বুঝতে পারি, সেক্ষেত্রে আমাদের লিখার ক্ষেত্রে বলার ক্ষেত্রে আমরা খুবই সাফার করব, খুবই আমরা স্ট্রাগল করব। তো এই জিনিসটা কখন সে কোন জায়গায় বসে, কিভাবে বসছে, কোন কোন সিচুয়েশন ভার্বটাকে চেঞ্জ করছে, কেন আসছে, এই জিনিসগুলো হচ্ছে আমাদের আজকের ক্লাসের বোঝার বিষয়। আচ্ছা, তো এই স্লাইডটাও আপনারা হয়তোবা যারা আমার আগের ক্লাস দেখেছেন ইউটিউবে, হয়তোবা যারা A1 কোর্স করেছিলেন তারা হয়তোবা জানেন যে আমরা জানি অলরেডি কোনো ভার্বের উপর বেস করে আমরা আসলে সাধারণত এন্ডিং এর উপর বেস করে আমরা একটা ভার্বের কনজুগেশন করে থাকি। যেমন একটা একটা ভার্ব হচ্ছে কমেন, তো এটা শেষে হচ্ছে ইস যদি থাকে, সাধারণত ওইটার এন্ডিং যেটা আছে ওইটা আমরা এন্ডিং বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে ইএন, মানে শেষের পার্টটা। তো এই শেষের পার্টের পরিবর্তে সাধারণত ই বসে। তো সেক্ষেত্রে আমরা ইস যদি থাকে কমে বলি, কারণ ই এন এর পরিবর্তে তখন শুধুমাত্র ই বসে, ইস কমে। দু যদি থাকে এস টি বসে, মানে ইএন চলে যাবে, ইএন এর পরিবর্তে আমাদের এস টি বসবে। এ আর জি এস যেটাই থাকুক টি বসবে। ভিয়া এবং জি যদি থাকে সেক্ষেত্রে ভার্ব অপরিবর্তিত থাকবে, মানে যেভাবে আছে ওভাবেই থাকবে। এবং ইয়া যদি থাকে সেক্ষেত্রে টি বসে। তো সেটা যদি আমরা বলি ইস কমে, কারণ আমাদের ই বসেছে, দু কমস্ট, এস টি বসেছে, এর জি এস কমড, টি বসেছে। ভিয়া কমেন, জি জি কমেন, এটা হচ্ছে ভার্ব যেভাবে থাকে সাধারণত ওভাবে অপরিবর্তিত থাকে, যদিও এখানে বলছে ইএন থাকে, বাট সাধারণত ইএন মানে প্রত্যেকটা ভার্বের সাথে আমরা যদি হিসাব করি ইএন মানে ভার্বটা সেমই থাকে, কোনো পরিবর্তন হয় না। আর ইয়ার যদি থাকে সেক্ষেত্রে কমড হয়। তো আশা করি এগুলা হচ্ছে আমাদের সাবজেক্ট, আপনারা জানেন এগুলা। ইস মানে হচ্ছে আমি, দু মানে তুমি, এআরজিএস মানে হচ্ছে পুরুষ মহিলা অথবা বস্তুবাচন আমরা সেক্ষেত্রে বলি। ভিএ মানে আমরা, জি বলতে তারা বোঝানো হয়, আর এস জি বলতে আপনি ফর্মাল ওয়েতে বোঝানো হয়। আর ইয়ে মানে হচ্ছে তোমরা ইনফর্মাল। তো এটা হচ্ছে একদম মানে ইউনিভার্সাল একটা স্ট্রাকচার যেটা আমরা জানি, যে আমাদের এন্ডিং এর উপর বেস করে সাধারণত আমাদের ইস, দু, এআরজিএস এগুলো আসলে পরিবর্তন হচ্ছে। ওকে, তো আরেকটা ভার্ব আছে ভোনেন, এখানেও আসলে সেম জিনিসটাই আসলে এখানে আম, দেখানো হয়েছে, যে আমাদের এন্ডুং যেমন শেষে ইএন আছে, ইএন এর পরিবর্তে ই বসছে, দু এর সাথে এস টি বসছে, ভি মানে এস জি এস টি বসছে, ভি
এবং জি যদি থাকে সেক্ষেত্রে ইএন, আমাদের কোনো পরিবর্তন হচ্ছে না। তো এটা হচ্ছে আসলে এই জন্য বোঝানোর জন্য, কারণ আমরা যেহেতু নতুন একটা লেভেল আমরা শুরু করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমাদের আগের কি জিনিসটা আমরা পড়েছি সেটার একটু জাস্ট র্যাপ আপ করা, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। তো এখানে একটা ইউটিউবে একটা ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ইউটিউবের এই ভিডিওটা, আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা ক্লাসে সঙ্গীত ভাই এটা একটু পড়বেন, ভার্ব কনজুগেশন আপনারা এই ক্লাসটা একটু দেখতে পারেন। বিশেষ করে এখনো যদি সেন্টেন্স স্ট্রাকচার কিভাবে করতে হয়, এটা যদি আপনাদের কারো কোনো সমস্যা থাকে, আপনারা কাইন্ডলি এটা একটু দেখে নেবেন। এই ক্লাসটা, এই ক্লাসে এক্সপ্লেন করা হয়েছে, বিশেষ করে এটা A1 এর একটা ক্লাস ছিল। এক্সপ্লেন করা হয়েছে কিভাবে আপনারা সেন্টেন্স স্ট্রাকচার করতে পারেন এবং কোন কোন জিনিসগুলো আমাদের জন্য ইম্পর্ট্যান্ট, আকুজাটিভ, দাটিভ, এই জিনিসগুলো একদম হচ্ছে বেসিক লেভেলে। যেহেতু আমরা A2 শুরু করেছি, A1 এর গ্রামারগুলো আমি আর রিপিট করছি না এখানে। জাস্ট আপনাদের প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, বাট আপনারা চাইলে স্লাইড ক্লাসটা আপনারা দেখতে পারেন। আচ্ছা, এবার আসি হচ্ছে আমাদের ক্লাসের মেইন যে টপিক, হবজাতস এবং হচ্ছে নেবেনজাতস। হবজাতস মানে কি এবং নেবেনজাতস মানে কি? হবজাতস মানে হচ্ছে, হফট এই কথাটার সাথে আমরা অনেকটাই পরিচিত হয়তো। হফট মানে হচ্ছে মেইন, জাতস মানে হচ্ছে সেন্টেন্স, মানে হচ্ছে মেইন সেন্টেন্স। নেবেন মানে হচ্ছে পাশে আমরা বলি, অথবা আম, সহকারী আমরা বলতে পারি। জাতস মানে সহকারী সেন্টেন্স। তো সেন্টেন্স তো সেন্টেন্সই আমরা জানি, বাট সহকারী সেন্টেন্স, মেইন সেন্টেন্স, এগুলো মানে কি আসলে? এগুলো মানে হচ্ছে একটা সেন্টেন্স সব জাস্ট আমরা তখনই বলি যখন একটা সেন্টেন্স অন্য কোনো সেন্টেন্সের উপর ডিপেন্ড করবে না, সেই সেন্টেন্সটা পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট, এবং ওই সেন্টেন্সটা অন্য কোনো সেন্টেন্সের উপর ডিপেন্ড করে না, এবং সে পুরোপুরিভাবেই একটা স্বাধীনভাবে সে থাকতে পারে এবং তার মিনিংটা কোনো কিছুর উপরে ডিপেন্ডেন্ট না। এটাকে হচ্ছে হবজাস আমরা বলে থাকি। আর নেভেন জাজ হচ্ছে এমন একটা সেন্টেন্স, এমন একটা জাজ যেটা সবসময় ডিপেন্ড করে হচ্ছে কার উপর? হবজাজের উপরে। কারণ আপনি যদি নর্মালি যদি সেন্টেন্সটা যদি লিখেন, সেটা কোনো মিনিং খুঁজে পাওয়া যাবে না। কিন্তু ওই মিনিংটা বুঝতে হলে আমাদেরকে আগের সেন্টেন্সের দিকে দেখতে হবে, অথবা হবজাসের দিকে দেখতে হবে। কারণ মাঝে মাঝে কিন্তু হবজাস আগেও বসতে পারে, পরেও বসতে পারে, দুটো ওইতে কিন্তু বুঝতে পারে। আমরা দেখবো ক্লাসের বাকি পার্টটাতে। তো তাহলে যে জিনিসটা বুঝলাম, দুইটা সেন্টেন্স, দুই ধরনের সেন্টেন্স আমাদের রয়েছে। একটা হচ্ছে হবজাজ, একটা হচ্ছে নেবেনজাজ। হবজাজ মানে হচ্ছে যে সেন্টেন্সটা পুরোপুরিভাবে কমপ্লিট, পুরোপুরিভাবে ইন্ডিপেন্ডেন্ট, সে কোনো কিছুর উপর, অন্য কোনো সেন্টেন্সের উপরে ডিপেন্ড করে না। নেবেনজাজ হচ্ছে সে কখনো ইন্ডিপেন্ডেন্ট একটা সেন্টেন্স না, ওই সেন্টেন্সটা সবসময় ডিপেন্ড করে হচ্ছে হবজাজের উপর। এই দুটো হচ্ছে মেইন পার্থক্য। আপনারা যদি কেউ যদি না বুঝেন, জাস্ট আমাকে প্রশ্ন করবেন। এখানে দুইটা, একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন। আপনাদের যে জুমের যে অপশন আছে, হ্যান্ড রেজ করলে আপনাদের প্রত্যেকটা পার্সনকে আসলে কথা বলার এখানে সুযোগ দেওয়া হবে অবশ্যই। এবার আসি হচ্ছে আমাদের স্ট্রাকচার। এখানে দেখতে পাচ্ছেন একটা সেন্টেন্স, ich gehe nach Hause weil ich krank bin। এখানে দুইটা সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি, একটাতে কমা দেখতে পাচ্ছি, এরপর আরেকটা। তো এখানে হবজাস দিয়ে একটা ডিরেকশন দেখানো হচ্ছে, ইস গে না হাউজে, আমি বাড়িতে যাচ্ছি। ইস গেহে, ইস হচ্ছে সাবজেক্ট, গেহ হচ্ছে আমাদের ভার্ব। কেন গেহ হয়েছে? কারণ গেহেন হচ্ছে একটা ভার্ব, যেটা এন্ডুং যদি আমরা হিসাব করি, ইসের সাথে গেহে বসে, ই বসেছে আমাদের। কারণ আমরা জানি কি, একটু আগে যে আমরা স্লাইডে দেখেছিলাম যে কি, ইসের সাথে কি বসে? ই বসে। ওই জন্য এখানে বসেছে ইস গেহে না হাউজ, আমি বাড়ির দিকে যাচ্ছি। ধরে নিলাম পরের সেন্টেন্সটা নেই, কিন্তু এই সেন্টেন্সটা কি কমপ্লিট? কমপ্লিট অবশ্যই, কেন? আমি বাড়িতে যাচ্ছি, ওকে, ডাজন্ট ম্যাটার। মানে আমি বাড়িতে যাচ্ছি, এরপরে কি করবো সেটার উপর ডিপেন্ড করবে না, আমি বাড়িতে যাচ্ছি। এই জন্য এই সেন্টেন্সটা পুরোপুরিভাবে ইন্ডিপেন্ডেন্ট এবং সেন্টেন্সটা হচ্ছে কমপ্লিট। এই জন্য এটাকে আমরা বলে থাকি হবজাস। হবজাস সাধারণত আমরা বাক্যের শুরুতে আমরা বসে থাকি, বাট হবজাস বাক্যের পরেও কিন্তু বসতে পারে। বাট আমরা আপাতত জানি যে, শিখি যে হবজাত শুধুমাত্র বাক্যের প্রথমে বসে, বাট মাঝে মাঝে বাক্যের শেষে আমরা ইউজ করতে পারি। এরপরে গিয়ে আমাদের একটা কমা থাকবে, এটা খুব ইম্পর্ট্যান্ট। হবজাজ নেবেনজাজ যখন আমরা ইউজ করব, দুইটা সেন্টেন্স যখন একসাথে করব, একসাথে করার জন্য একটা কমা দিতে হবে, এবং একসাথে করতে গেলে একটা ব্রিজের প্রয়োজন হয়, তাই না? নদীর দুই পাশ থেকে আমরা যখন দুইটা পার্টটাকে, যখন দুইটা পার্কে যখন একসাথে করতে, তখন একটা কি কি দেই? ব্রিজ দেই। এই ব্রিজটাকে আমরা জার্মান গ্রামাটিক্যাল ভাষায় বলি হচ্ছে কানেক্টর। কানেক্টর মানে কি? মানে হবজাস নেবেনজাস দুইটাকে সে কানেক্ট করতেছে। কি কানেক্ট করতেছে? একটা
ব্রিজ কানেক্ট করতেছে, এই ব্রিজটাকে বলি হচ্ছে আমরা কানেক্টর। আর এটা অনেকগুলা কানেক্টর জার্মান ল্যাঙ্গুয়েজে রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে ভায়েল। আপনারা আম, অনেকেই জানেন বিশেষ করে ফাতেমা আপু কথাটা বলতে পারবেন, যেমন উনি যখন A1 করেছিলেন একটা সেন্টেন্স জিস পোস্টেলেন শিখেছিলেন আপনি, Ich lerne Deutsch, weil ich in Deutschland arbeiten möchte, অথবা studieren möchte। weil কথাটা ইউজ করেছিলেন, কেন ইউজ করেছিলেন ভাইলটা? এটাই হচ্ছে রিজন। Ich lerne Deutsch একটা সেন্টেন্স, আমি জার্মান শিখছি, কেন শিখছি? বাগুম, ওয়াই। এই কথাটার জন্য ভাইল, আমি কথাটা আমরা ইউজ করেছিলাম। তার মানে A2 B1-এর যে গ্রামাটিক্যাল পার্ট যেটা আছে সেটা আমি A1-এ সাধারণত মেনশন করে দিই, যাতে অন্তত আপনারা বুঝতে পারেন। তো এখানে ভাইল মানে হচ্ছে কি? ভাইল মানে হচ্ছে কারণ। আমি বাড়িতে যাচ্ছি, ইস গে না হাউসে, আমি বাড়িতে যাচ্ছি কারণ ইস ক্রাঙ্ক বিন, কারণ হচ্ছে আমি অসুস্থ। এবার আসি হচ্ছে প্রথম পার্টটা যদি বাদ দেই, সেকেন্ড পার্টটার কথা চিন্তা করি, ভাইল ইস ক্রাঙ্ক বিন, কারণ আমি অসুস্থ। এই সেন্টেন্সটা কি কমপ্লিট? এটা কি মেক সেন্স করছে? করছে না। কারণ আমি অসুস্থ, এখন কি করছি? হ্যাঁ আমি অসুস্থ, বাট আমি কি করছি? তো এটা ডিপেন্ড করবে হচ্ছে, অ্যান্সারটা ডিপেন্ড করছে হচ্ছে এই সেন্টেন্সের উপর। ইস গেনা হাউস, আমি বাড়িতে যাচ্ছি, ফাইল কারণ, ইস ক্রাঙ্ক বিন, কারণ হচ্ছে আমি অসুস্থ। তার মানে আমি অসুস্থ এই জন্য আমি বাড়িতে যাচ্ছি। আসুন আমরা সামনে খুব ভালো করে বিস্তারিত বোঝার চেষ্টা করি। প্রথমত হচ্ছে ভাইল। ভাইল মানে কি? ভাইল মানে হচ্ছে সাধারণত আমরা অপোজিট কখনো যদি কোনো কিছু বোঝাতে চাই, তখন সাধারণত আমরা ভাইল ইউজ করে থাকি। সেটা কিভাবে? এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা যেমন কোনো কিছু বিপরীত যদি বোঝাতে চাই, কোনো একটা রিজন যদি বোঝাতে চাই, সেক্ষেত্রে আমরা ভাইল সাধারণত ইউজ করে থাকি। দুইটা এক্সাম্পল দেওয়া আছে এখানে। ইস কান নিস্ট আরবাইতেন, আমি কাজ করতে পারবো না। কেন করতে পারবো না? আমি কাজ করতে পারবো না, আমি ঘুমাতে পারবো না, আমি বাইরে যেতে পারবো না, আমি কথা বলতে পারবো না। কেন পারবো না? এই কেন প্রশ্নের অ্যান্সারের জন্য আমরা পরের সেন্টেন্সটা আমরা ইউজ করি, নেবেন জাস্ট ইউজ করি। বোঝা গেল জাস্ট নেবেন জাস্ট কখন আমরা ইউজ করছি? ফাইল ইজ ক্রাঙ্ক বিন, আমি কাজ করতে পারবো না কারণ হচ্ছে আমি অসুস্থ। ভাইল ইজ ক্রাঙ্ক বিন, এই কমা আছে এখানে, কমাটা খুবই ইম্পর্টেন্ট, এটা ভুল করা যাবে না। এরপরে থাকবে হচ্ছে আমাদের কানেক্টর। আমাদের হবজাস নেবেনজাস যখন আমরা ইউজ করব, আমাদের মেইন সেন্টেন্স আমরা দিলাম হবজাস, কমা থাকবে, পরবর্তীতে আমাদের কানেক্টরটা দিতে হবে। সেটা অনেকগুলো কানেক্টর আছে, ভাইল আছে, ডামিট আছে, ডাস আছে, ট্রসডেম আছে, আম, তারপর হচ্ছে আমাদের কি আছে, ভ্যারেন্ট আছে, অনেকগুলো কানেক্টর নিয়ে আমরা আসলে শিখবো। আচ্ছা, এরপর একটা দেখি, ডাস অটো ইজ অফট কাপুট, গাড়িটা প্রায় সময় নষ্ট। কেন নষ্ট? এই কেন প্রশ্নের অ্যান্সারের জন্য আমাদের কি প্রয়োজন আছে? ভাইল প্রয়োজন আছে। এই জন্য আমরা বলবো হচ্ছে ভাইল অ্যাজ শুন আল্ট ইস্ট, কারণ এটা অনেক পুরাতন। আচ্ছা, কারো কোনো প্রশ্ন এতটুকু পর্যন্ত? হবজাস নেবেনজাস মানে কি আমরা কি বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে, গুড। এবার আসি হচ্ছে আমাদের স্ট্রাকচার, গ্রামাটিক্যাল যে স্ট্রাকচারটা আমাদের, আমরা বলতে ভুল করি। আমি অনেকজনকে এমন দেখেছি যে আমরা আইন শেষ করার পরে অনেকেই যে হবজাস নেবেনজাস ইউজটা আমরা করতে পারি না, গ্রামাটিক্যাল কারেক্ট ওয়েটা আমরা করতে পারি না। তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, একটু বোঝার চেষ্টা করি ভালোভাবে। হবজাস নেবেনজাস যদি আমরা বলি, সেক্ষেত্রে আমরা যেটা যে বলেছি অলরেডি, হবজাস একা দাঁড়াতে পারে, একা একটা সেন্টেন্স সে পুরোপুরিভাবে কমপ্লিট, এবং এই সেন্টেন্সে যেটা হয় স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা হচ্ছে আমাদের হবজাসের স্ট্রাকচার। যেমন ইস কান নিস্ট আরবাইতেন, আমি কাজ করতে পারবো না। এখানে আমাদের কয়টা ভার্ব আছে? এখানে আমাদের দুইটা ভার্ব আছে, একটা হচ্ছে মোডাল ভার্ব কোনেন, কোনেনের কারণে এখানে কান হয়েছে। আশা করি আপনারা মোডাল ভার্বের সাথে পরিচিত। মোডাল ভার্ব আপনারা কি জানেন সবাই? মোডাল ভার্ব মানে কি? কেউ বলতে পারবেন? মোডাল ভার্বগুলো মানে কয়টা মোডাল ভার্ব আছে এবং মোডাল ভার্বগুলো আমরা কেন ইউজ করি? কেউ বলতে পারবেন? এনিওয়ান? কয়টা মোডাল ভার্ব আছে আমাদের? যেমন আছে কোনেন আছে, তারপর মোডাল ভার্ব হচ্ছে হেল্পিং ভার্ব হিসেবে ইউজ করা হয়। হুম তো এটা হচ্ছে কোনেন, মুসেন, ডুফেন, জোলেন, ভোলেন, হুম তারপর হচ্ছে মগেন, ওয়াকটেন, এইগুলা। হুম এক্স্যাক্টলি। মানে ইংরেজিতে যে যেটা ইউজ করে, ক্যান, কুড, শ্যাল, শুড, মাস্ট, ওয়ান্ট টু, লাইক টু, এইগুলা। এক্স্যাক্টলি জাগুর আপু, এখন কথা হচ্ছে মোডাল ভার্ব যখন আমরা ইউজ করে থাকি তখন আমাদের স্ট্রাকচারাল কি পরিবর্তন হয়?
মোডাল ভার্ব যখন থাকে তখন মোডাল আমরা জানি হচ্ছে আমাদের ভার্ব সবসময় কোন পজিশনে বসে, সেকেন্ড পজিশনে, তাই না? মোডাল ভার্ব যদি বাক্যে চলে আসে সেক্ষেত্রে মোডাল ভার্ব সবসময় বাক্যের সেকেন্ড পজিশনটা দখল করে নিবে। আর মেইন যে ভার্বটা আছে সেটা সবসময় বাক্যের শেষে থাকবে। এটা সাধারণত A1-এ আপনারা শেখার কথা আশা করি। আর যদি আপনারা যদি মোডাল ভার্ব নিয়ে যদি প্রশ্ন থাকে, আমার A1 ক্লাস, A1 ব্যাচের একটা ক্লাস আছে মোডাল ভার্ব সম্পর্কে, ওটাখানে আপনারা বিস্তারিত দেখে নিতে পারবেন। কারো যদি প্রয়োজন হয় আপনার আমাকে জানাবেন, আমি লিঙ্কটা দিয়ে দিব। তো এখানে যে জিনিসটা শর্টলি আমি যদি সামারাইজ করি, ইশ কান ইশ আরবাইতেন, কান হচ্ছে এখানে মোডাল ভার্ব, মেইন ভার্ব হচ্ছে আরবাইতেন। তো হবজাজ সম্পর্কে যেটা হয়, হবজাজে সাধারণত আমরা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট আমাদের থাকে। আর এখানে ইম্পর্টেন্ট হচ্ছে হবজাজে সবসময় ভার্ব থাকে হচ্ছে সেকেন্ড পজিশনে। এবার এসে হচ্ছে আমাদের নেবেনজাজ, খুব ইম্পর্টেন্ট। নেবেনজাজ অ্যালোন দাঁড়াতে পারেন এবং ইনকমপ্লিট একটা সেন্টেন্স। এখানে এসে আমাদের সবচেয়ে বেশি পার্থক্যটা আসে, কারণ আমরা জানি হবজাজের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, কমা দিলাম, এরপরে থাকবে হচ্ছে অলওয়েজ আমাদের কানেক্টর। কানেক্টরটা থাকবে, সেটা হোক ভাইল, হোক ডামিট, হোক ডাস, যে কানেক্টর থাকুক, কানেক্টর বসে, এটা ডিপেন্ড করবে হচ্ছে সেন্টেন্সের মিনিংটার উপরে, সিচুয়েশনের উপরে। এরপরে আমরা দেখতে পাচ্ছি ভাইলিশ ক্রাং বিন, কিন্তু এখানে এসে বিন, এটা হচ্ছে একটা জাইন ভার্ব, তাই না? এবং এটা সব বসছে কোথায়, বাক্যের শেষে। তার মানে আমাদের খেয়াল রাখতে হবে যখন আমরা নেবেনজাস ইউজ করব, নেবেনজাসের ভার্ব সবসময় থাকবে কোথায়, বাক্যের শেষে। আর হবজাসের ভার্ব কোথায় থাকবে, কোথায় থাকবে বলেন দেখি? মাঝখানে। সেকেন্ড পজিশনে। সেকেন্ড পজিশনে থাকবে। আর নেবেনজাসের কখন কোথায় থাকবে, লাস্টে। আচ্ছা। বাক্যের শেষে থাকবে। এক্স্যাক্টলি, খুবই সুন্দর। তো এখানে এই সেন্টেন্সটা যেটা দেখতে পাচ্ছি, ইস কান নিশ আরবাইতেন weil ich krank bin, কারণ আমি অসুস্থ। এখানে কমাটা ভুল যাবে না, কানেক্টরটা ভুল করা যাবে না। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ভার্বটা থাকবে হচ্ছে বাক্যের শেষে। এটা ডিপেন্ড করবে হচ্ছে আমাদের সাবজেক্টের উপরে, সাবজেক্ট কি আছে সেটার উপরে ডিপেন্ড করে আমাদের ভার্বটা। তবে যেই ভার্বই থাকুক, ভার্ব সবসময় থাকবে হচ্ছে বাক্যের শেষে। ওকে, কারো কোনো প্রশ্ন এতটুকু পর্যন্ত? আচ্ছা, তো এখানে একটা এক্সাম্পল যদি দেখি, জি হাট কফ, তার মাথা ব্যথা আছে। কেন মাথা ব্যথা আছে? ভাইল ডয়েচ so kompliziert ist, কারণ জার্মান অনেক কমপ্লিকেটেড। যদিও এটা একটা সেন্টেন্স, যদিও জার্মান কমপ্লিকেটেড না, জার্মান হচ্ছে ইন্টারেস্টিং একটা ল্যাঙ্গুয়েজ। যদি আমরা বুঝতে পারি সেটা, আমি বলবো হচ্ছে খুবই সহজ একটা ল্যাঙ্গুয়েজ, জাস্ট এটা বুঝতে হবে। তো জি হ্যাট কফ, জি সাবজেক্ট, ভার্ব হচ্ছে আমাদের সেকেন্ড পজিশনে, কারণ এটা হচ্ছে কি হবজাত মিট কনসিকোয়েন্স। কনসিকোয়েন্স মানে কি, একটা সমস্যা। আর সমস্যাটার অ্যান্সার করার জন্য সাধারণত আমরা ভাইলটা ইউজ করে থাকি। জি হ্যাট কফ, মানে হচ্ছে মাথা ব্যথা, হেডেক, কমা, এরপরে হচ্ছে আমাদের ভাইল, কানেক্টর আসছে, ডয়েচ জোকহম প্লেটসিয়াটিস্ট। এরপর আমাদের সাবজেক্ট বসেছে, আমাদের অবজেক্ট বসবে, অ্যাডজেক্টিভ বসবে, অ্যাডভার্ব বসবে, যা বসার ওখানে মাঝখানে বসবে। কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে ভার্বটা থাকতে হবে সব সময় বাক্যের শেষে, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এইবার আসি হচ্ছে আমরা আমাদের মোডাল ভার্ব যদি থাকে তখন কি কি পরিবর্তন হবে। আমরা এতক্ষণ পর্যন্ত কি বুঝলাম, আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম আমাদের হবজাসের ভার্ব থাকবে সেকেন্ড পজিশনে, নেবেনজাসের ভার্ব থাকবে হচ্ছে বাক্যের শেষে। কিন্তু যদি মোডাল ভার্ব চলে আসে তখন কি কোনো পরিবর্তন হবে? হ্যাঁ, তখন একটু পরিবর্তন হবে। পরিবর্তনটা কি হবে আমরা বুঝার চেষ্টা করি। যেমন এটা আমরা হবজাসেরটা আমরা জানলাম, ইসলিয়ানে ডয়েচ, আমি জার্মান শিখছি, weil ich in Deutschland studieren möchte, কারণ আমি জার্মানিতে পড়াশোনা করতে চাই। তো হবজাস আমাদের থাকলো সেকেন্ড পজিশনে, আমাদের ভার্ব, কমা দিলাম, আমাদের কানেক্টর থাকবে ইশ ইন ডয়েচল্যান্ড আরবাইতেন অথবা স্টুডিয়ারেন মিউস্টে। তো মিউস্টে এটা হচ্ছে আমাদের একটা মোডাল ভার্ব। যদি মোডাল ভার্ব যদি থাকে সেক্ষেত্রে মোডাল ভার্ব সব সময় বাক্যের শেষে বসবে, কেননা আমরা জানি যে একটু আগে যে আমরা দেখলাম ভার্ব, মোডাল ভার্ব সবসময় আমাদের হবজাসে বসবে কোথায়, সেকেন্ড পজিশনে বসে। আর এটা ডিপেন্ড করবে হচ্ছে অলওয়েজ আমাদের কিছুর উপরে, সাবজেক্টের উপরে। ইশ möchte, du möchtest, er sie es möchte, ফর এক্সাম্পল, অথবা ইশ জোল, দু জোলস, যে জিনিসটাই বসুক সবসময় সেটা বসবে হচ্ছে কোথায়, সেকেন্ড পজিশনে। মানে ভার্ব কনজুগেশনটা হয় কার, সবসময় মোডাল ভার্বের। এখানেও সেম ভাবে আমাদের ভার্বটা থাকবে হচ্ছে একদম বাক্যের শেষে, সেটা হচ্ছে মোডাল ভার্ব যদি থাকে। তার মানে আমাদের নেবেন যাচ্ছে, যদি একটা ভার্ব থাকে বাক্যের শেষে, দুইটা ভার্ব যদি থাকে, একটা যদি মোডাল ভার্ব থাকে সেক্ষেত্রে মোডাল ভার্ব বাক্যের শেষে বসবে। আর যে মেইন ভার্ব যেটা আছে সেটা কোনো পরিবর্তন হবে না, সেটাকে বলা হচ্ছে ইনফিনিটিভ ফর্ম। মানে মেইন যে ফর্ম আছে, যে বেস ফর্ম আছে, সেটার কোনো সেই পজিশনে থাকবে, কোনো পরিবর্তন হবে না। এক্সাম্পল, ich lerne Deutsch weil ich in Deutschland studieren möchte,
এই মোস্টে যেহেতু আমাদের মোডাল ভার্ব বাক্যে শেষে বসেছে, আর মেইন ভার্ব হচ্ছে কি স্টুডিয়ারের, কোনো পরিবর্তন এখানে হয়নি। আর যদি একটা ভার্ব থাকতো সেক্ষেত্রে সেটা বাক্যের শেষেই হতো। যেহেতু দুইটা ভার্ব আছে মোডাল ভার্ব, সেক্ষেত্রে মোডাল ভার্ব বাক্যের শেষে বসবে। শুধুমাত্র মোডাল ভার্বের কনজুগেশন হবে। সবাইকে বুঝতে পারছি আমরা? ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন? সাদিকা আপু, জাহান আপু, সিয়াম ভাই, নয়নমণি আপু, ফাতেমা আপু। জি জি ভাইয়া। ভাইয়া। ওকে, গুড। এবার আসি কিছু এক্সাম্পল। আমার কাছে এক্সাম্পল আমি খুবই পছন্দ করি এক্সাম্পল, কারণ এক্সাম্পলের মাধ্যমে খুবই সহজে এক্সপ্লেন করা সম্ভব হয়। এয়া ইজ sehr früh aufgestanden, সে খুব দ্রুত, মানে সে দ্রুত না, সে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছে। এখানে আমাদের সেকেন্ড পজিশনে আসছে কি, আমাদের ভার্ব আসছে, কারণ এটা হচ্ছে হবজাস। sehr früh aufgestanden, এটা হচ্ছে একটা পারফেক্ট সেন্টেন্স। আমরা জানি aufstehen যদি থাকে সাধারণত পারফেক্ট একটা সেন্টেন্স হয়। সেক্ষেত্রে এটা কি হয়, এটা একটা মুভমেন্ট থাকার কারণে এখানে ইস্ট হয়, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আমরা যেটা A1-এ আপনারা আশা করি শিখে ফেলেছেন, ঠিক আছে? সাধারণত এটা A1-এ আমি পড়াই আর কি। তো এটা জাস্ট আমাদের এখানে শেখার যেটা, সেটা হচ্ছে আমাদের সেকেন্ড পজিশন হচ্ছে আমাদের ভার্ব, কমা দিলাম, এরপরে আসছে আমাদের ফাইল। আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, মানে সে ঘুম ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠেছে, কিন্তু কেন উঠেছে একটা রিজন আছে না? সে হয়তোবা জবের জন্য উঠেছে, হয়তোবা সানরাইজ দেখার জন্য উঠেছে, হয়তোবা যে কোনো কারণে তো উঠেছে। কারণটা বোঝানোর জন্য আমাদের ভাইল ইউজ করতে হবে, ভাইল কারণ er den Sonnenaufgang sehen möchte, কারণ সে কি করতে চায়। Sonnenaufgang মানে হচ্ছে সানরাইজ, আর Sonnenuntergang মানে হচ্ছে সানসেট। তো এখানে দুইটা ভার্ব আছে, নেবেন যাচ্ছে। কি কি ভার্ব আছে কে বলতে পারবেন এখানে? আপনারা পার্টিসিপেট করেন, সমস্যা নেই, আমরা সবাই পার্টিসিপেট করলে ভালো লাগবে, আপনাদের বুঝতে সহজ হবে। মূল ভাব এবং মডেল ভাব। হ্যাঁ হ্যাঁ, মূল মেইন ভার্ব এখানে কি আছে বলুন? জেহেন। জেহেন। জেহেন আর এবং আর- মডেল ভাব মোস্টে। ও আচ্ছা, তো মেষটা এখানে শেষে কেন আসছে? কয়েলের কারণে। বায়োলের কারণে। হুম, আমরা জানি কি, আমরা জানি নেবেন জাটসের ভার্ব সব সময় শেষে থাকবে, কিন্তু এখানে দুইটা ভার্ব, একটা হচ্ছে মোডাল ভার্ব, একটা হচ্ছে মেইন ভার্ব। কিন্তু এখানে মেইন ভার্বটা কেন শেষে আসেনি, মোডাল ভার্ব কেন শেষে আসছে? কি মনে হয় আপনাদের? ভাইয়া, ওটার উপর বেস করি তো মানে এক্স্যাক্টলি, এখানে ওটার উপরে বেস করে কিন্তু ভার্ব কনজুগেশন একটা ওয়ার্ড আছে জার্মান গ্রামারে, ভার্ব কনজুগেশন। কনজুগেশন মানে কি, মানে ভার্বটা সবসময় পরিবর্তন হচ্ছে কিসের উপরে, সাবজেক্টের উপরে। ইস যদি থাকে möchte, দু থাকলে möchtest, এস দিয়েস থাকলে möchte, wir möchten। তার মানে ভার্ব যে কনজুগেশন হচ্ছে, কনজুগাসিয়ন বলা হয় এটাকে, verb কনজুগাসিয়ন হচ্ছে যেই ভার্বের সেই ভার্বটা হচ্ছে মোডাল ভার্ব। দুইটা ভার্ব থাকলে সবসময় মোডাল ভার্বের কনজুগেশন হয়, আর মোডাল ভার্বের কনজুগেশন হচ্ছে বলেই মোডাল ভার্বটা বাক্যে শেষে আসছে। আমরা জানি, আপনাদেরকে হয়তো স্কুলে এই জিনিসটাও পড়াবে, আপনারা জার্মান স্কুলে যদি জার্মানিতে কোনো কোর্স করেন সেখানে বলবে যে ভার্ব, মোডাল ভার্ব শেষে বসবে, কিন্তু কেন বসবে এই জিনিসটা কিন্তু সবাই কিন্তু এক্সপ্লেন মানে হয়তো বা আমরা জানি না সেটা, ঠিক আছে? কারণ এই ভার্ব কনজুগেশনের কারণে কিন্তু মোডাল ভার্বটা শেষে বসে। এখানে প্রশ্ন আসতে পারে মোডাল ভার্ব কেন শেষে বসবে, মেন ভার্বটা এখানে এটা কি এভাবে হতে পারতো না যে er ist sehr früh aufgestanden weil er den Sonnenaufgang möchten sie, বলতে পারতো না? হ্যাঁ বলতে পারতো, কিন্তু কেন বলছে না? এটা গ্রামাটিক্যাল ভাষায় ভুল। কেন ভুল? সবসময় নিজেকে প্রশ্নটা করবেন, কেন? কেন প্রশ্নের উত্তর যদি খোঁজার চেষ্টা করেন, অনেক কিছু আমরা শিখতে পারবো। তো এই কেন প্রশ্নের উত্তর হচ্ছে মোস্টেন, এটা হচ্ছে আমাদের সাধারণত মোডাল ভার্ব যখন একটা সেন্টেন্সে থাকে তখন মেইন ভার্বের কনজুগেশন হয় না কখনো, ঠিক আছে? তখন একটা ভার্বের কনজুগেশন সেটা হচ্ছে মোডাল ভার্ব। আর এই মোডাল ভার্বের কনজুগেশন হয় বলেই সেটাই হচ্ছে বাক্যে শেষে যাচ্ছে। আর মেইন ভার্বের কনজুগেশন হয় না বলে সে যেভাবে আছে ওভাবেই থাকছে। বুঝা গেল? আচ্ছা, আরেকটা এক্সাম্পল যদি দেখি এখানে, ich bin sehr früh aufgestanden, আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, weil ich den Sonnenaufgang sehen möchte। আচ্ছা, আহ ফাতেমা আপু আপনি একটু পড়বেন সেন্টেন্সগুলো একটু। জি ভাইয়া। Ich bin sehr früh ausstege, aus, Aufgestanden, aufgestanden, weil ich den Son, Sonnen,
জনেন Aufgang. লেখাগুলো ছোট। ওকে। হ্যাঁ, আচ্ছা, আপনি উপরেরটা তো পড়তে পারছেন তাই না? এটা জি জি। পড়েন তাহলে। Er ist sehr früh aufgestanden, weil er den so Sonnenaufgang sehen möchte. হ্যাঁ, আমরা সবসময় একটা জিনিস খেয়াল রাখবো, যখন একটা বড় শব্দ থাকবে ওটাকে ভেঙে ভেঙে পড়বো। দুইটাকে ভেঙে ফেললাম, জোনেন একটা শব্দ, আউফগাং, জোনেন আউফগাং, Sonnenaufgang. জোনেন আউফগাং, এভাবে যদি পড়েন উচ্চারণ করতে সহজ হবে, মনে রাখতেও সহজ হবে। ঠিক আছে? একটা সব বড় শব্দ দেখেছেন, যেমন এটা আমি পড়তে পারছি না কিভাবে, আউফ গেস্টা, তাহলে মাথায় রাখবেন এটা বড় শব্দ, মানে কি করতে হবে, ভাঙতে হবে, আউফ ভাঙছেন, গেস্টানডেন, তার মানে আউফ গেস্টানডেন, এভাবে করে শেখার চেষ্টা করবেন। ঠিক আছে আপু? জি। আচ্ছা, আরেকটা এক্সাম্পল যদি দেখি এখানে, wir sind sehr früh aufgestanden, weil wir den Sonnenaufgang sehen möchte। আর Sonnenuntergang মানে কি, মানে সানসেট যদি বলি সেক্ষেত্রে আউফের জায়গায় হবে উনটা। আউফ মানে ওঠা, উনটা মানে হচ্ছে নামা। তার মানে সানরাইজ উঠছে, সানসেট, সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে জোনেন উনটাগাং, বলবো এটাকে জোনেন উনটাগাং, মানে হচ্ছে কি সানসেট। আচ্ছা, আরেকটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, আপনাদের সবার সাথে কি আহ, মানে খাতা এবং বই আছে? জি। জি প্রত্যেকটা ভাইয়া। প্রত্যেকটা প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা ক্লাসে আপনারা খাতা কলম সাথে রাখবেন। ঠিক আছে? যত নতুন শব্দ দেখবেন, যে কোনো কিছু, সাথে সাথে নোট ডাউন করে রাখবেন। এর নাম্বার ওয়ান, এই এটা কারণ কি, এটা হচ্ছে আপনাদের ভোকাবুলারি এনরিচমেন্ট করতে অনেক অনেক হেল্প করবে। যেই শব্দটা আমরা শিখছি, হয়তো বই থেকে, স্লাইড থেকে, যেটা থেকে শিখছি, লিখে রাখবেন। পাশাপাশি আমি জানি না আপনারা সবাই যে আম, আমার যে ফেসবুক যে গ্রুপ আছে, ওই গ্রুপের সাথে কি আপনারা অ্যাড আছেন সবাই? ওখানে প্রতিদিন 10টা করে গ্রামার ভোকাবুলারি আমি আপলোড করে থাকি সাধারণত। এটা সম্ভবত এখন 64 কি 65 দিনের মতো চলছে। 1000 ওয়ার্ড শেখার একটা চ্যালেঞ্জ। তো আপনারা ওই ভোকাবুলারি, কিন্তু ভোকাবুলারিগুলা, এগুলো হচ্ছে নিত্য প্রয়োজনীয় আমাদের যে মানে আলটাক যে জিনিসটা প্রয়োজন, আমাদের ওয়ার্ডগুলো, সেগুলো এগুলো আমি আপলোড দিয়ে থাকি, ওগুলো আপনারা শিখে রাখবেন। কেননা এগুলো আপনাদের কথা বলার ক্ষেত্রে, স্পিকিং এর ক্ষেত্রে অনেক অনেক হেল্প করবে। ওইটা একটা জিনিস আপনারা করতে পারেন। পাশাপাশি যে ভোকাবুলারি যে বইটা আছে ওটা আপনারা ফলো করবেন, তাহলে দুটো আপনারা ইন প্যারালাল আপনারা শেখার চেষ্টা করবেন। আচ্ছা, ওকে, এবার আসি আমরা কিছু এক্সাম্পল আমরা করার চেষ্টা করি। ঠিক আছে? আম, ইস, আচ্ছা, এটা কে পড়বেন, যে কোনো একজন পড়েন দেখি এটা, সাদিক আপু পড়েন। Ich mache eine Party mit meinen Freunden. Ich habe Geburtstag. Ich habe Geburtstag, এটা হচ্ছে কি আপু, দুইটা সেন্টেন্স তাই না? Ich হ্যাঁ, দুটো mache eine sentence। Party mit meinen Freunden, ich habe Geburtstag, এখানে সাবজেক্ট আছে দুইটা সেন্টেন্সে, ভার্ব কোথায় কোথায় বলেন তো দেখি। উম, ভাইয়া এখানে ফার্স্ট সেন্টেন্সে ভার্ব মাসে আর হুম। সেকেন্ড সেন্টেন্সে ভার্ব হচ্ছে হ্যাবে। আচ্ছা, এটাকে আমরা বলি হচ্ছে মা খে, খ উচ্চারণ করি, আবার বলেন। মাখে, ইস মাখে। হ্যাঁ, হ্যাঁ, মাখে ফার্স্ট সেন্টেন্সে আর সেকেন্ড সেন্টেন্সে হচ্ছে হ্যাবে। এটাকে হ্যাবে বলি না, এটাকে বলেন যে আমরা হাবে। হবে। হাবে মানে কি? হবে মানে হ্যাভ, হ্যাবের অর্থে এক্স্যাক্টলি, হবে। হাবে মানে হচ্ছে হ্যাভ, অথবা আমরা কোনো কিছু থাকা। আর মাখে মানে কি? উম, মাকে মানে আহ, টু ডু। আমি ওয়ান্ট শুরু করা। টু। করা। হ্যাঁ, মাখে মানে হচ্ছে টু ডু, কোনো কিছু করা। সেক্ষেত্রে এখানে ইস মাখে আইনে পার্টি, আমি একটা পার্টি করছি, মিট সাথে, মাইনেন ফ্রেন্ড আমি আমার ফ্রেন্ডদের সাথে একটা পার্টি করছি। এই যে এই সেন্টেন্সটা যে আমরা দিলাম, পরে হচ্ছে ইস হাবে গেবুটস্টাগ, আমার জন্মদিন আছে, এই দুইটা সেন্টেন্স হচ্ছে দুইটা ভিন্ন ভিন্ন সেন্টেন্স। এবার আমাদের যে কাজটা থাকবে দুইটা সেন্টেন্সকে একসাথে করা। কেন একসাথে করা? হবজাস নেবেনজাস যে জিনিসটা আমরা শিখলাম, হবজাস যদি থাকে ভার্ব সবসময় সেকেন্ড পজিশনে থাকবে, আর যদি নেবেন জাস্ট যদি থাকে ভার্ব থাকবে শেষে। সেক্ষেত্রে দুইটা সেন্টেন্সকে যদি একসাথে করেন, আপনি কিভাবে আপনি বলবেন? ভাইল দিয়ে বলবেন। হুম, ফাইল দিয়ে করতে হবে। ভাইল দিয়ে, হুম। ফাইল, ফাইল দিয়ে মানে প্রথম সেন্টেন্সটা ঠিকই থাকবে, তারপর কমা বলতে, ফাইলের পর ইস গেবুসটা হবে ইস এরকম। গেবুটস্টাগ হবে, এক্স্যাক্টলি। পরের পুরো সেন্টেন্সটা পড়েন দেখি আপু একটু। Ich mache eine Party mit
meinen Freunden, weil ich Geburtstag habe. Weil ich Geburtstag habe. Ich mache eine Party mit meinen Freunden। আমি আমার একটা পার্টি করছি ফ্রেন্ডের সাথে। কেন করছি? এই কেন প্রশ্নের উত্তরের জন্য আমরা কি দিলাম? ভাইল দিলাম। কারণ ich Geburtstag habe, কারণ আমার জন্মদিন আছে। এই যে হাবের কোথায় বসেছে? বাক্যের শেষে বসেছে। ঠিক আছে, এই জন্য এটাই হচ্ছে আমাদের হবজাস নেবেনজাসের স্ট্রাকচার। এখানে দুইটা সেন্টেন্স ভিন্ন ভিন্ন জায়গায় যদি বসে, ভার্ব বসবে সেকেন্ড পজিশনে। আর যদি দুইটা একসাথে হয়ে যায়, তখন প্রথম এটা হচ্ছে আমাদের হবজাস, এটা হচ্ছে আমাদের নেবেনজাস। আর নেবেনজাসের ভার্ব থাকবে কোথায়? বাক্যের শেষে। বোঝা গেল সাদিক আপু? জি ভাইয়া। গুড। আচ্ছা, এরপরে আমরা আরেকটা প্র্যাকটিস করবো। এটা কে বলতে পারবেন? কে বলবেন? এটা হ্যান্ড রেজ করেন দেখি, একজন ট্রাই করেন। চৈতি আপু ট্রাই করবেন। জি ভাইয়া। হুম। Ich lerne Deutsch. Ich möchte eine Ausbildung machen. হুম। এখানে হবে ভাইয়া ich lerne Deutsch, uh, weil ich möchte eine machen Ausbildung. হুম। হুম। খেয়াল রাখতে হবে দুইটা জিনিস। হবজাস নেবেনজাস, হবজাসের ভার্ব কোথায় বসে আপু? সেকেন্ড পজিশনে, তাই না? এটা হচ্ছে হবজাস। আচ্ছা, আর নেবেনজাসের ভার্ব কোথায় বসে? আহ, বাক্যের শেষে। বাক্যের শেষে বসে। বাক্যের শেষে বসে, তাই না? আর যদি দুইটা নেবেনজাসে যদি দুইটা ভার্ব থাকে, একটা হচ্ছে মোডাল ভার্ব, একটা হচ্ছে মেইন ভার্ব, তাহলে শেষে বাক্যের শেষে কোনটা বসবে? মোডাল ভার্ব। মুড মোডাল ভার্ব, ওকে। এই সেন্টেন্সে মোডাল ভার্ব কোনটা? আপনি বলেন তো দেখি। Ich möchte eine Ausbildung machen, মোডাল ভার্বটা কোনটা এখানে? möchte। মুছতে möchte, তাহলে শেষে কোথাও কি বসবে? মুছতে ভাইয়া। বুঝতে বসবে। Ich, এইবার আপনি সেন্টেন্সটা আবার বলুন। ich lerne Deutsch, weil হুম। ich eine Ausbildung machen möchte. machen möchte, এক্স্যাক্টলি। ich lerne Deutsch weil, আমি জার্মান শিখছি। কেন শিখছি? why, কারণ ich eine Ausbildung machen möchte। এই যে möchte, যেহেতু মোডাল ভার্ব, সেই জন্য বাক্যের শেষে বসেছে, কারণ এটা হচ্ছে নেবেন যাচ্ছে বসছে। বুঝে গেল আপু এটা? জি জি ভাইয়া। ওকে। কোনো কিছু যদি ক্লিয়ার না থাকে আমাকে আবার প্রশ্ন করবেন। আচ্ছা, এবার আসি হচ্ছে আরো কয়েকটা এক্সাম্পল আমরা দেখি। জি machen ein Picknick, তারা একটা পিকনিক করছে। কেন করছে? প্রশ্ন করবেন। এই প্রশ্নের উত্তরের জন্য আমরা বলেছি ভাইল, কারণ ডাস ভেটা জো গুড ইস্ট, কারণ ওয়েদারটা খুবই সুন্দর। ডাস ভেটা জো গুড ইস্ট, ইস্ট হচ্ছে ভার্ব, বাক্যের শেষে বসেছে। যেহেতু এখানে একটা ভার্ব আছে, ওই জন্য বাক্যের শেষে বসে। যদি দুইটা ভার্ব থাকতো, মোডাল ভার্ব সহ যদি দুইটা ভার্ব থাকতো, তাহলে মোডাল ভার্ব বসতো বাক্যের শেষে। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা একটু ভিন্ন ওয়েতে আমরা যাব। এতদূর পর্যন্ত কারো কোনো প্রশ্ন? রফি- না আহ, ভাইয়া। রফিক ভাইয়া, কোনো প্রশ্ন? না ভাই। খুব ভালো করে আমরা বোঝার চেষ্টা করি। এবার প্রশ্ন আসতে পারে, আমরা এবার কি হবে যদি আমরা নেবেন জাস্ট যদি আগে দেই, হব জাস্ট যদি পরে দিই? মাথায় আসছে আপনাদের? প্রশ্নটা আসছে আপনাদের কারো? আমরা এতক্ষণ শিখলাম হব জাস্ট আগে আসবে, নেবেন জাস্ট পরে আসবে, কিন্তু হব জাস্ট যদি পরে বসে, নেবেন জাস্ট যদি আগে বসে, তখন কি সেম থাকবে সবকিছু? এভাবে করা যায়? হ্যাঁ, করা যায়, কিন্তু একটু পরিবর্তন আছে। সেটা কিভাবে আমরা দেখি। মনে রাখবেন, যখনই কোনো নেবেন জাস্ট থাকবে, নেবেন জাস্ট যেখানেই বসুক, পরে বসুক, আগে বসুক, বাট সবসময় শেষে, অলওয়েজ। ঠিক আছে? তবে কিছু কিছু কানেক্টর আছে, যে কানেক্টরগুলো থাকলে একটু পরিবর্তন হয়। ওটা এক্সেপশনাল কানেক্টর, ওগুলো নিয়ে আমি কথা বলছি না। বাট ওভারঅল যদি আমরা ভার্ডস ভিউ দেখি, ওভারঅল হবজাস নেভেনজাস যদি দেখি, নেভেনজাসের ভার্ব সবসময় বাক্যের শেষে, হোক প্রথমে হোক শেষে। এই সেন্টেন্স আমরা যেটা দেখতে পাচ্ছি, নেভেনজাস হচ্ছে আমাদের বাক্যের শেষে আসছে। ঠিক আছে, বাক্যের শেষে আসছে, বাক্যের শেষে ভার্ব বসছে। এই সেন্টেন্সে যেটা দেখতে পাচ্ছি সেম সেন্টেন্স, কিন্তু নেভেনজাস আগে চলে আসছে। ভাইল ডাজ বেটার জো গুড ইস্ট, এই সেন্টেন্সটা আমরা আগে শুরু করেছি, ভাইল ভাইল দিয়ে শুরু করেছি। ঠিক আছে, এটা হচ্ছে একটা কানেক্টর, আগে শুরু করেছি, কমা, মাখেন জি অ্যান্ড পিকনিক। এখানে এসে একটু পরিবর্তন আসছে। তবে আমি আপনাদেরকে প্রেফার করবো যে কোনো একটা ফর্মুলা আপনারা শিখুন। হয়তো এই ফর্মুলা শিখুন, না হয় এই ফর্মুলা শিখুন, দুইটা থেকে একটা ফর্মুলা শেখার চেষ্টা করুন। তবে কেউ চাইলে দুইটাও শিখতে পারেন। যদি দুইটা শেখেন, সেক্ষেত্রে যে পার্থক্য আছে, পার্থক্যটা ভালো করে বুঝতে হবে। কারণ এখানে দুইটা যদি ভিন্ন ভিন্ন যদি আপনারা একসাথেই শেখার চেষ্টা করেন,
সেক্ষেত্রে আসলে ভুল করার সম্ভাবনা বেশি। কারণ গ্রামাটিক্যাল একটু চেঞ্জ আছে। চেঞ্জটা কোথায়? চেঞ্জটা হচ্ছে এখানে এটা হচ্ছে আমাদের হবজাজ, জি মাখান আইন পিকনিক, ভার্ব হচ্ছে সেকেন্ড পজিশনে। আর নেবেনজাজ সবসময় বাক্যের শেষে থাকবে, এটা আমরা জানি। ভার্ব বাক্যের শেষে। এখানেও সেম ভাবে ভাইল ডাজ বেটার জো গুড ইস্ট, বাক্যের শেষে আমাদের ভার্ব, কমার পরবর্তীতে এটা হচ্ছে আমাদের হবজাজ। এখন মাখেন জেন পিকনিক, এখানে এসে পরিবর্তনটা হয়, কারণ সাধারণত হবজাজের ভার্বটা বসে হচ্ছে সেকেন্ড পজিশনে। কিন্তু নেবেনজাজ যদি আগে চলে আসে তখন ভার্বটা সেকেন্ড পজিশনে থাকবে না, তখন ভার্বটা দিতে হবে হচ্ছে প্রথম পজিশনে। ঠিক আছে? তো আপনারা যে কোনো একটা ওয়ে শিখুন, দুইটা যদি শিখতে চান সেক্ষেত্রে আসলে ভুল হওয়ার সম্ভাবনা আছে। বাট আমি বলবো হচ্ছে, যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস, আপনারা এই জিনিসগুলো আমরা অনেক পড়বো। শুধু একটা কানেক্টর দিয়ে আমরা শিখেছি, প্রতিদিন আমরা এরকম করে গ্রামার শিখবো, তখন আস্তে 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 আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। বাট এই স্লাইডটা দেখে আপনারা ভয় পাওয়ার প্রয়োজন নেই, মানে চিন্তা করার কারণ নেই যে আসলে এটা কমপ্লিকেটেড। কমপ্লিকেটেড করার কারণ নেই। জাস্ট আপনাদেরকে বলার জন্য, বোঝানোর জন্য এই জিনিসটা বলা, যে হবজাস পরেও বসতে পারে, আগেও বসতে পারে। ঠিক আছে? জাস্ট আপাতত এতটুকু মনে রাখেন আপনারা। আচ্ছা, তো এখানেও সেম জিনিসটা আসলে বলা হয়েছে, এস্টে নেবেনজাজ, মানে শুরুতে যদি নেবেনজাজ যদি বসে, পরে যদি হবজাজ বসে, সেক্ষেত্রে কি পরিবর্তন হয়। এটা হচ্ছে স্ট্রাকচার, যে জিনিসটা একটু আগে আমরা বললাম। ওই ক্ষেত্রে হবজাজের শুধুমাত্র ভার্বটা সেকেন্ড পজিশনে বসার জায়গায় প্রথম পজিশনে আসবে, দ্যাটস ইট। এটা হচ্ছে একদম সহজভাবে পার্থক্য। এখানে অনেক কিছু দেয়া আছে, বাট আমি আর এক্সপ্লেইন ওভাবে করছি না, জাস্ট বলছি যে প্রথম পজিশনে থাকবে। কয়েকটা এক্সাম্পল যদি দেখি, weil ich krank bin, কারণ আমি হচ্ছে অসুস্থ, bleibe ich zu Hause। আচ্ছা, এই সেন্টেন্সটা সাধারণত আমরা কিভাবে লিখি? এই সেন্টেন্সটা আমরা লিখি এইভাবে, ich bleibe zu Hause, আমি বাসায় থাকি, কারণ weil ich krank bin, কারণ আমি হচ্ছে অসুস্থ। ঠিক আছে? এই সেন্টেন্সটাকে আমরা এখন আগে পরে করবো, এটা হচ্ছে আমাদের হবজাস। আচ্ছা, যে কোনো একজন সিএম ভাইয়া, আপনি আপনার মাইক্রোফোনটা একটু অন করুন। আচ্ছা, এই সেন্টেন্সে হবজাস কোনটা ভাইয়া? Yeah, এখানে হবজাস কোনটা এই সেন্টেন্সে? ich Ich bleibe zu Hause। অবজাস্ট প্রথমটা ইজ প্রাইভে ওয়াও। হ্যাঁ হ্যাঁ, আমি আর বাসায় আমি এক্স্যাক্টলি, বাসায় অবস্থান করছি। এক্স্যাক্টলি। আর পরেরটা হচ্ছে আমাদের নেবেনজাস। ঠিক আছে? এখন নেবেনজাসের ভার্ব কোথায় আসছে? বাক্যে শেষে আসছে। এটাকে আমরা এখন আগে লিখব, weil ich krank bin। এখানে আচ্ছা, weil ich krank bin, আমি অসুস্থ, এটা হচ্ছে আমাদের নেবেনজাস। আমি অসুস্থ, কারণ আমি অসুস্থ, তারপরে কি বসবে? bleibe ich zu Hause। zu Hause কেন এটা বসেছে? কারণ বাসায় ওয়াও। এটা বসেছে কারণ নেবেন জাস্ট যদি আগে আসে, সেক্ষেত্রে আমাদের ভার্ব চলে আসবে, হবজাসের ভার্বটা প্রথম পজিশনে চলে আসবে, যেটা এখানে তখন চলে আসছে। ভার্ব সামনে চলে আসবে। একটু সামনে চলে আসবে। সাধারণত ভার্ব থাকে হচ্ছে সেকেন্ড পজিশনে, কিন্তু নেবেন জাস্ট আগে চলে আসলে ভার্বটা প্রথম পজিশনে চলে আসবে। এটা হচ্ছে আমাদের পার্থক্য। আচ্ছা, এবার আসি যদি মোডাল ভার্ব যদি থাকে, সেক্ষেত্রে কি পরিবর্তন হয়? মোডাল ভার্ব থাকলেও সেম ভাবে আমাদের মোডাল ভার্বটা প্রথমে চলে আসবে, দ্যাটস ইট। আর মেইন ভার্বটা থাকবে হচ্ছে শেষে। এক্ষেত্রে weil ich krank bin, আমি হচ্ছে অসুস্থ, কারণ আমি অসুস্থ, kann ich nicht arbeiten, এই যে কান প্রথম পজিশনে তখন আসছে হচ্ছে আমাদের কি মোডাল ভার্ব, আর মেইন ভার্বটা শেষে চলে গেছে। তো এখানে আপনাদের কাছে এটা একটু কনফিউজিং মনে হতে পারে শুরুতে, বাট আমি বলবো হচ্ছে আপনারা কনফিউজ হওয়ার কোনো কারণ নেই। জাস্ট আপনারা আম, আমাদের একটু সময় লাগবে জিনিসগুলো শিখতে, জাস্ট একটু বোঝার চেষ্টা করবেন আপনারা। অলরাইট, কারো কোনো প্রশ্ন? আচ্ছা, আম, আমরা যেটা করতে পারি, আমরা শর্ট একটা ব্রেক নিলে আপনাদের কেমন হয়? 5 মিনিট। কেউ যদি পানি খেতে চান অথবা ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়, যেতে পারেন। সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা জাস্ট 5 মিনিট পরে আমরা ব্যাক করি, 16তে আমরা ব্যাক করি। ঠিক আছে? এরপর থেকে আমরা তাহলে ইনশাল্লাহ প্রসিড করবো। ওকে। ওকে ভাইয়া, ওকে, বিসমিল্লাহ। প্লিজ ওয়েল।
অলরাইট, আমরা সবাই ব্যাক করছি আবার। জি ভাইয়া। অলরাইট। আচ্ছা, তো এখন এখানে যে জিনিসটা আমরা লাস্ট পর্যন্ত দেখলাম, আসলে এখানে অনেকভাবে করা যায়, বিশেষ করে হচ্ছে হবজাস, নেভেনজাস যদি আসলে আম, বিশেষ করে মোডাল ভার্ব যদি থাকে সেক্ষেত্রে আসলে কি পরিবর্তন হবে। প্রথমত হচ্ছে এখানে আমি আবারও বলছি, আপনারা দুইটা ওয়ে থেকে যে কোনো একটা ফর্মুলা শিখবেন। দুইটা ফর্মুলা শেখার যদি চান কেউ শিখতে পারেন, বাট দুইটা ফর্মুলা শিখলে এখানে আসলে কনফিউজ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি আর কি। তো সেক্ষেত্রে কি পরিবর্তন হবে, তো এখানে এক্স্যাক্টলি সেম ভাবে যেটা আমরা শিখেছি, weil ich in Deutschland studieren möchte, মানে আমাদের নেবেনজাস যেভাবে থাকবে সেটা সেকেন্ডে হোক, প্রথমে হোক, আগে হোক, পরে হোক, যেভাবে থাকে হবজাস মানে নেবেনজাস যেভাবে থাকবে ওভাবে থাকবে। বাক্যের শেষে আমাদের কি মোডাল ভার্ব আছে, শেষে বসেছে, শেষে আমরা বসলাম, সেটা পরে বসুক অথবা আগে বসুক, দ্যাটস নট এ প্রবলেম এট অল। সো প্রথমে বসেছে, কিন্তু একটাই পার্থক্য, সেটা হচ্ছে আমাদের হবজাসের যে ভার্বটা আছে সেটা সেকেন্ড পজিশনে না বসে প্রথম পজিশনে বসবে। এটা হচ্ছে আমাদের মেইন পার্থক্য। ঠিক আছে, যে জিনিসটা আমরা এখানে দেখেছি যে ফর এক্সাম্পল ইশ লেয়ানে ডয়েচ, আমি জার্মান শিখছি, ভার্ব সেকেন্ড পজিশনে আসে, weil ich eine Ausbildung machen musste। ঠিক আছে, শুধুমাত্র পার্থক্য হচ্ছে এই যে সেন্টেন্স যেটা আছে এটা আগে বসেছে, আর এখানে লেয়ানেন যেটা আছে এটা সেকেন্ড পজিশনে না বসে প্রথম পজিশনে বসছে। এটা হচ্ছে আমাদের মেইন পার্থক্য এখানে যেটা দেখতে পাচ্ছি, weil ich in Deutschland studieren möchte, কমা lerne ich Deutsch। আগে যেটা ছিল আমাদের ইশ লেয়ানে ডয়েস ছিল, জাস্ট এখানে পার্থক্য হচ্ছে লেয়ানেটা সেকেন্ড পজিশনে না থেকে প্রথম পজিশনে আসছে। এটা হচ্ছে আসলে মেইন পার্থক্য। আচ্ছা, তো ওই জিনিসটা এখানে আরেকটা এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে, ভাইল ডয়েচ সো কমপ্লিziert ist, জার্মান একটু কমপ্লিকেটেড, হার্ট জি কফশমেয়াচ্ছেন। তো এখানে হার্ট এটা সেকেন্ড পজিশনে বসার কথা ছিল, যেহেতু হবজাস, হবজাস আমরা জানি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, কিন্তু এখানে সেকেন্ড পজিশনে না বসে অলওয়েজ প্রথম পজিশনে বসবে, যদি আমাদের হবজাস যদি শেষে থাকে, আর যদি প্রথমে থাকে তাহলে সেকেন্ড পজিশনে বসবে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল যদি দেখি, ডাস অটো ইস্ট অফট কাপুট, গাড়িটা প্রায় সময় কি নষ্ট, অ্যাস শুন আল্ট ইস্ট। আচ্ছা, এই সেন্টেন্সটা জাহান আপু আপনি কি বলতে পারবেন, নর্মাল সেন্টেন্স হিসেবে যদি আপনি বলেন সেটা কিভাবে বলবেন আপনি, মানে ডাস অটো ইস্ট অফট কাপুট, গাড়িটা প্রায় সময় নষ্ট, ভাইল, কিভাবে বলবো আমরা, বলতে পারবেন আপনি, ভাইল অ্যাজ শুন আল্ট ইস্ট। কেন? কারণ হচ্ছে আমাদের আল্ট, আমাদের ইস্ট এটা হচ্ছে আমাদের যেহেতু নেবেনসাস যেহেতু আমরা বলছি সেক্ষেত্রে বাক্যে শেষে বসেছে, আর নেবেনসাস যদি আগে চলে আসে, আগে আসছে ভাইল ডাস অটো শুন আল্ট ইস্ট, ইস্ট এস অফ কাপুত, এই যে ইস্টটা সেকেন্ড পজিশনে ছিল কিন্তু এটা প্রথম পজিশনে চলে আসছে। এটা হচ্ছে পার্থক্য। বুঝা গেল আপু? জি ভাইয়া। আচ্ছা, ওকে, তো এখানে যে জিনিসটা আমরা শিখলাম সেক্ষেত্রে হচ্ছে ভাইল আমরা তখনই ইউজ করব যদি কখনো কোনো অপোজিট কিছু বোঝানো হয়, কোনো একটা রিজন যদি থাকে সেক্ষেত্রে আমরা ভাইল ইউজ করব। তো এখানে এক্সাম্পল হিসেবে ich kann nicht arbeiten weil ich krank bin, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হবজাস, নেবেন যা থাকবে হচ্ছে ভার্ব থাকবে হচ্ছে বাক্যের শেষে, আর নেবেন যাতে যদি মোডাল ভার্ব থাকে সেক্ষেত্রে মোডাল ভার্ব বসবে হচ্ছে বাক্যের শেষে। আর নেবেন জাস্ট আগে যদি আমরা বসাই সেক্ষেত্রে আমাদের হব জাস্টটা পরে আসলে ভার্বটা শুধুমাত্র সেকেন্ড পজিশনে না বসে প্রথম পজিশনে বসবে। এটাই হচ্ছে ওভারঅল হব জাস্ট এবং নেবেন জাস্টের মেইন স্ট্রাকচার। আচ্ছা, এবার আসি আমরা কিছু কুইজ করার চেষ্টা করি। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? সবাই কি বুঝতে পারছেন মানে পুরো আমাদের ক্লাসের যে কনসেপ্টটা ছিল পুরো সবার কাছে ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, কেউ একজন কি এবার clear হলো। কেউ একটু সামারি করতে পারবেন, এনিওয়ান, বিশেষ করে হবজাস কখন বসবে, কেউ একজন সামারি করতে পারবেন শর্টলি? রাফি ভাই পারবেন? নয়নমণি আপু, ফাতেমা আপু? ভাইয়া অবজাস্ট সব সময় আপনার সাবজেক্ট আর মানে ভার্বটা মাঝখানে বসবে, হুম হুম। আর নেম এন্ড জাস্টের ভার্বটা শেষে বসবে। হুম, শেষে বসবে, যা গুড। এর কারণ হিসেবে ভাইলটা আমরা ইউজ করব। কখন ইউজ করবো বাইল? ভাইল ইউজ করব যখন কোনো কারণ হুম বোঝাবে যে আমি এই কাজটা করতে, বিপরীতে হুম হুম, একটা এই এক্সাম্পল। কাজটার বিপরীতে যখন আমরা অন্য কাজ
করব তখন বাইলটা ইউজ করব আমরা। হুম। আর যদি মোডাল ভার্ব যদি থাকে নেবেন যাচ্ছে সেভাবে, সেখানে কি পরিবর্তন তখন হবে? মডেল ভাবটা যখন মডেল ভাব থাকবে সেটা অবজা নেমে জাস্টে লাস্টে বসবে, নেবেন যাচ্ছে শেষে বসবে। এক্স্যাক্টলি। আর নেবেন যা যদি বাক্যের শুরুতে আসে সেক্ষেত্রে কি কোনো পরিবর্তন হবে? জি ভাইয়া, তখন নেমেন নেমেন জাস্টটা যদি ফার্স্টে আমরা লিখি, তখন আপনার মেন ভার্বটা ফার্স্টে বসবে, ইজটা সাবজেক্টটা মাঝখানে বসবে এবং ভার্বটা সামনে বসবে। সামনে বসে এটা কি নেবেন জাসের পরিবর্তন হবে নাকি হব জাসের পরিবর্তনটা হবে? আপনার হব জাস্টে পরিবর্তন হবে, এক্স্যাক্টলি, হব জাসে শুধুমাত্র পরিবর্তন হবে, নেবেন জাস্ট যেভাবে আছে জাস্ট ওভাবে ঠিক থাকবে। থাকবে। এক্স্যাক্টলি। গুড, খুবই সুন্দরভাবে আপনি সামারি করেছেন। ওকে, গুড। আচ্ছা আপু, আপনি প্রথমটা একটু বলতে পারবেন অ্যান্সার কি হবে এখানে? জি ভাইয়া। Ich kann heute nicht arbeiten, weil ich krank bin। ভাইল ইশ ক্রাঙ্ক বিন। এক্স্যাক্টলি। কেন বসেছে একটু এক্সপ্লেন করেন দেখি। কারণ আমি কাজ করতে আজ আমি কাজ করতে পারবো না, আজ কাজ করতে পারবো না কারণ আমি অসুস্থ। হুম হুম। আর এখানে শেষে যেটা আছে এটা কেন আসছে? সেটা আসছে কারণ মেন কি জানি মেন জাজটা আপনার অফ জাস্টের উপর ডিপেন্ডেন্ট সেজন্য। নেবেন জাজ হব জাজের উপর ডিপেন্ড। মেন যা মেন জাস্ট নেমেন নেমেন জাস্ট অফ জাস্টের উপর ডিপেন্ডেন্ট সেজন্য আমরা বাইলটা ইউজ করছি। নেবেন জাজ, আবার বলেন। নেবেন 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 জাজ, আর এখানে নেবেন জাজ যদি থাকে ভাব সবসময় বাক্যে শেষে বসবে। শেষে বসবে। ওকে, গুড, থ্যাংক ইউ আপু। এরপর হচ্ছে চৈতি আপু, বলেন তো দেখি পরেরটা। Ich kann heute nicht arbeiten, weil ich einen Termin habe. ভাইল ইশ আইনেন টার্মিন হাবে, একটু এক্সপ্লেন করেন দেখি আপনি কেন বলেছেন এটা। ভাইয়া এটা হচ্ছে হবজাস্ট হবজাস্টের এখানে পরিবর্তন হয় না এখানে হব জাজ আর কোনটা হচ্ছে নেবেন জাজ কোনটা? হবজাস্ট ইস্ট কান হয়টে নিস্ট হুম হুম, গুড। তারপর নেবেন জাজ। নেবেন জাস্ট ইস্ট হবে আইনেন টার্মিন। হুম হুম। এখানে মডেল ভার্বটা পরে পরে গেছে নেবেন স্যার যে এই জন্য হাবেটা মানে পরে বসছে। এখানে কিন্তু হ্যাঁ, এখানে প্রথম যেটা আছে ওটাতে মোডাল ভার্ব সেকেন্ড পজিশনে বসছে, আপনি যেটা বলছেন ওটা কারেক্ট। আর নেবেন যাচ্ছে হুম, যেটা আমাদের হবে মেইন, এখানে একটাই ভার্ব হবে, এই জন্য এটা বাক্যে শেষে বসেছে। বাকি শেষে বসছে। গুড, থ্যাংক ইউ আপু। তারপর 3 নাম্বারটা সিএম ভাই বলেন দেখি। Ich kann heute nicht arbeiten, হুম। weil äh, ভাইল ich, ich Cricket spiele। ইশ ক্রিকেট স্পিল। গুড। বুঝতে পেরেছেন আপনি? এটা একটু এক্সপ্লেন করেন দেখি আপনার থিঙ্কিং কি এই সেন্টেন্স সম্পর্কে। যেহেতু আমরা জানি যে হাউজার্স কোনো সাহায্য হুম। ছাড়াই মানে একটা মূল হয় না। হ্যাঁ, তো সেটা সরাসরি হবে। হ্যাঁ, কিন্তু যখন আমরা নেবেন জাজটা বসাবো তখন কি কারণটা আমাকে উল্লেখ করার জন্য ওয়াইলটা বসাতে হবে। এবং এখানে যেহেতু আমরা একটাই ভার্ব দেখতেছি স্পিলে, তো হুম। এখন ওই ভার্বটা আমাদের শেষে যাবে নেবেন জাজ। এক্স্যাক্টলি। আর এখানে যদি তো সে আরো একটা কারণে ইস থাকতো, ক্রিকেট আর স্পিল। আচ্ছা এখানে যদি আরো একটা ভার্ব থাকতো মোডাল ভার্ব, তাহলে বাকি। এখানে যদি মডেল ভার্বটা থাকতো তাহলে কনজুগেশনটা মডেল ভার্ব দিয়ে হতো। তো মডেল ভার্বটাই শেষে যেত এবং হুম হুম। সেকেন্ড পজিশনে চলে আসতো। গুড, থ্যাংক ইউ ভাইয়া, খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছেন। তারপর রাফি ভাই বলেন দেখি পরেরটা। Ich kann heute nicht arbeiten. Ich habe keine Zeit. এখানে হচ্ছে ich kann heute nicht arbeiten. Ich keine Zeit habe. হুম হুম, পুরো সেন্টেন্সটা বলেন দেখি আবার। Ich kann heute nicht arbeiten. হুম হুম। Ich keine Zeit habe. কিছু একটা মিসিং। কি মিসিং বলেন তো দেখি। কানেক্টর মিসিং, তাই না? Weil কানেক্টর মিসিং আছে। কানেক্টর, তাহলে কানেক্টর সহ বলেন দেখি। Ich kann heute nicht arbeiten, weil ich keine Zeit habe. কাইন্ড সাইডে হবে, আর ভাইলের আগে কি বসবে? একটা কমা বসবে, তাই না? এক্স্যাক্টলি।
Ich kann heute nicht arbeiten, weil ich keine Zeit habe। বার বসে হচ্ছে কোথায়? বাক্যের শেষে। আচ্ছা, তারপর নয়নমণি আপু আপনি বলেন দেখি পরেরটা। Ich kann heute nicht arbeiten, weil ich nach Bonn fahre। নাক বন ফার, কেন আপনি এটা বলেছেন আপু? ভাইয়া ওইটা হাফজফ হপ্ত। মেন বার তো মেন বার তো আমার ইসে আসছে, আর ওই দ্বিতীয়টা যে নিভেঞ্জার্স ওইটা আপনার ইসে বারটা লেস্টে চলে গেছে, ভার্বটা কোথায় চলে আসছে? ভার্বটা একদম বাক্যের শেষে চলে আসছে। বারটা শেষে চলে গেছে। এক্স্যাক্টলি। আর এখানে যদি এই নেবেন যাচ্ছে, যদি দুইটা ভার্ব থাকতো মোডাল ভার্ব, তাহলে বাক্যের শেষে। মডেল বার তাহলে লাস্টে চলে যেত মডেল বারটা। এক্স্যাক্টলি, মোডাল ভার্বটা বাক্যের শেষে চলে আসতো। আচ্ছা, তারপর হচ্ছে জাহান আপু বলেন তো দেখি পরেরটা। Okay, das ich kann heute nicht arbeiten, denn weil ich zu Hause bleibe. ভাইল ইজ টু হাউসে ব্লাইবে, কারণ আমাদের বাক্যের I শেষে cannot work today because I am staying at home. আই এম স্টেইং এট হোম। সো সে হচ্ছে ভার্ব বাক্যের শেষে থাকার কারণ, ভার্ব নেবেন থাকার কারণে বাক্যের শেষে ভার্ব বসেছে। Exactly. তারপর আরেকজন হচ্ছে সাদিকা আপু, আপনি বলেন তো দেখি শেষেরটা। আপনার কথা শুনতে পাচ্ছি না একটু। আহ, আচ্ছা, ফাতেমা আপু বলেন দেখি এটা। Kann heute nicht arbeiten, ich meine Vater besuche। কিছু একটা মিসিং ছিল। Sorry ভাইয়া। আবার বলেন। Ich kann heute nicht arbeiten, weil ich meinen Vater besuche। এটাকে আমরা কি ভাটা বলি? Vater, ফাটা বলি আমরা, তাই না? Vater। কারণ এটা কি বলি, ফাও বলি না, ওই জন্য ফাটা। জি জি। ওকে। ভাইল ইচ মাইনেন ফাটা বেজুকে, যেহেতু আমাদের একটা মাত্র ভার্ব আছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, বাক্যে শেষে বসবে। এসে বসেছে। অল রাইট, কারো কোনো প্রশ্ন আছে কিনা আমাদের আজকে ক্লাস নিয়ে? আচ্ছা, যদি ক্লাসের যদি কোনো প্রশ্ন না থাকে, তাহলে এগুলো আমাদের বাড়ি কাজ থাকবে। আপনারা যেটা করবেন, বাড়ি কাজটা আপনারা যে কোনো ওয়েতে দেওয়ার চেষ্টা করবেন। ইদার আপনারা হব জাজ আগে আছে ওভাবে দিবেন, নেবেন জাজ পরে আছে ওভাবে দিবেন। আপনারা যদি কেউ যদি চান, নেবেন জাস্ট আগেও দিতে পারেন, আগে দিয়েও করতে পারেন, মানে দুইটাও রাখতে পারেন। মানে হব জাস্ট নেবেন জাস্ট একটা ওয়েতে দিলেন, নেবেন জাস্ট দেন হচ্ছে হব জাস্ট, এই দুইটা ওয়েতে আপনারা দিবেন, ঠিক আছে? বাট একটা ওয়ে অবশ্যই দিবেন। কেউ যদি আপনারা চান দুইটা ওয়েতে আপনারা দিতে পারেন, ঠিক আছে? এক্ষেত্রে আপনাদের একটু বেশি আপনাদের শিখতে হবে, ঠিক আছে? বাট শিখে থাকা ভালো। যখন কোনো সেন্টেন্স যদি দেখেন, সেক্ষেত্রে আসলে কিভাবে হয়েছে, কেন হয়েছে, সেটা অন্তত আপনারা বুঝতে পারবেন। তো আপনারা দুটো ওয়েতেই লেখার চেষ্টা করবেন। তো এটা হচ্ছে রিকমেন্ডেড, বাট ম্যান্ডেটরি হচ্ছে একটা অন্তত আপনারা এখানে লিখবেন এই সেন্টেন্সগুলো। অলরাইট, কারো কোনো প্রশ্ন আর? ভাইয়া জাস্ট সেন্টেন্স গুলার কারেক্ট ফর্ম কানেক্টর অ্যাড করে লিখলেই হবে। এক্স্যাক্টলি, কানেক্টরটা আপনারা অ্যাড করবেন। যেমন লেয়া কান লাইডার নিস্ট কমেন, কমা, ভাইল ইয়ে ফাটা ক্রাঙ্ক ইস্ট। আচ্ছা, আর এটা হচ্ছে আরেক ওই হ্যাঁ, গ্রুপে সাবমিট করতে হবে নেক্সট ক্লাসের পূর্বে যে কোনো দিন দিলে হবে না এরকম? এক্স্যাক্টলি। আমাদের প্রত্যেকটা ক্লাসের যে বাড়ি কাজ আছে, সেটা পরবর্তী ক্লাসের শুরু হওয়ার আগে আপনারা বাড়ি কাজটা আপনাদেরকে সাবমিট করতে হবে। আচ্ছা, দ্যাট মিনস আমরা খাতায় লিখি স্ক্যান করে পাঠালে হবে তো ভাইয়া? খাতায় লিখে স্ক্যান করে পাঠাতে পারেন, অথবা চুপ। ওয়ার্ডে চাইলে লিখতে পারেন, হ্যাঁ, অথবা আপনি ছবি তুলে পাঠাতে পারেন, যার যেটা প্রেফারেন্স। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, কোনো সমস্যা নেই। ওকে, আর কারো কোনো প্রশ্ন, কোনো কিছু এমন? আচ্ছা, আরেকটা ব্যাপার নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম, ক্লাসের স্কেডিউল নিয়ে। যেই স্কেডিউল যে এখন যে আমরা বাংলাদেশ সময় 5টায় পড়ছি, বিকেল 5টায়, এটা কি আপনাদের জন্য ঠিক আছে, নাকি এটা আমরা আগে করলে আপনাদের জন্য বেটার হয়? বিশেষ করে বাংলাদেশ সময় 4টায় করলে আপনাদের সুবিধা হয়, নাকি 4:30টায় করলে সুবিধা হয়, নাকি 5টা যেভাবে আছে ওভাবেই থাকবে? কারণ আমি ফ্লেক্সিবল, ঠিক আছে? আমি 4টা, 4:30 অথবা 5টা, 3টার সময় আমি আসলে আপনাদের ক্লাসটা আমি নিতে পারবো, আমার কোনো সমস্যা নেই, আমি ফ্লেক্সিবল। এক্ষেত্রে আপনাদের মানে যেভাবে আছে, আপনাদের কি 5টা যেভাবে আছে ওভাবে থাকবে, নাকি আমরা একটু আগালে আপনাদের কারো সুবিধা হয়? ভাই একটু আগে পড়ে দিলে ভালো হয়, কারণ ওই ডয়সলেনে থাকি যে ওই জায়গায় নামাজ পড়ে একটু ঝামেলা হয়ে যায় জোহরের।
হুম হুম। আচ্ছা, সেক্ষেত্রে আধা আধা ঘন্টা আগে দিলে বা আপনার ইসে 4টা দিলেই হয়, 4:30 এরকম দিলে। ওকে, 4টা। আর কেউ, আপনাদের কি মনে হয় আমরা একটু আগে দিলে কি আপনাদের বেটার হয়, বেটার ফিল ভাইয়া করে? একটু আগাই দিলে মনে হয় সুবিধা হয়। ওকে, দুইজন বললো আগায় দেওয়ার জন্য। তারপর হচ্ছে বাকিরা? এই 4:30 থেকে দিলেই ভালো হয়। 4:30 দিকে ভালো হয়, কারণ হচ্ছে বাংলাদেশের সম্ভবত এখন সন্ধ্যাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, তাই না? মোস্ট প্রবাবলি এখন 5টা 40-এর দিকে মনে হয় সন্ধ্যা হয়ে যায়, তাই না? আমি যদি ভুল না জি হই। ভাই। আচ্ছা, ওকে, আপনাদের জন্য মনে হচ্ছে 4:30টায় দিলে বেটার হয়, তাই তো? 4টা বা 4:30 দিলে সুবিধা ওকে, হয়। 4টা কি 4:30 কোনটা? হুম, দুটাই সুবিধা আমার, মানে ওকে, আমি তো চাকরি থেকে। সিএম ভাইয়া। 4:30 দিয়ে দিন ভাইয়া। সিএম ভাই, আপনার কি মতামত? আহ, আমার সমস্যা নেই ভাই, কারণ আমি তো মাঝে তো থাকি এখানে তো, আচ্ছা মানে বাংলাদেশের সাথে মিলতেছে না, জার্মানির সাথে মিলতেছে না, আমার প্রবলেম নেই, আমার দুটোই চলবে, আচ্ছা যে কোনো আচ্ছা। একটা টাইম হলে হবে। ওকে, বুঝতে পারছি। তারপর না, আমরা মেইন আসলে আমরা স্ট্যান্ডার্ড ধরি হচ্ছে বাংলাদেশ সময়টা, সময়কে স্ট্যান্ডার্ড ধরে থাকি সাধারণত। তো বাংলাদেশের সময়টা হিসেব করে আসলে আমরা এখানে ইয়ে করি আর কি, ক্লাসটা ইয়ে করে থাকি। রাফি ভাই, আপনার জন্য? আমি মানে আমার ডিউটি থাকে রাত্রে, দিনের বেলা ফ্রি থাকি। 4টা দিলেও সমস্যা নেই, 4:30 দিলেও সমস্যা নেই। আচ্ছা, চৈতি আপু, আপনার জন্য 4টা 4:30 কোনো সমস্যা নেই, তাই তো? না ভাইয়া, সমস্যা নেই। ফাতেমা আপু? ভাইয়া 4টায় দিলে ভালো হয়। 4টায় ভালো হয়, আর বাকিরা যারা আছেন আপনাদের 4টা দিলে ভালো। ওকে, তাহলে আমার কাছে মনে হয় আমরা 4টাই করতে পারি। আমরা 4টা থেকে তাহলে আগামীকালকে ক্লাসগুলো আমরা মানে এখন থেকে কন্টিনিউয়াসলি এগুলো 4টা থেকে শুরু হবে। 4টা থেকে আমরা 1.5 ঘন্টা অথবা 2 ঘন্টা, যেটা হয় এক এক সময় এক এক রকম। বাট আমাদের এখন থেকে 4টায় ক্লাস হবে, এটা ঠিক আছে আপনাদের সবার জন্য? ভাইয়া 4টা ঠিক জি। আছে। জি ভাইয়া। ওকে, আমি আচ্ছা আমি গ্রুপে তারপরে লিখে দিব আজকে, যদিও দুইজন মিসিং, 2-3জন মিসিং, সব 3জন মিসিং আজকে ক্লাসে। তো আমি গ্রুপে লিখে দিব যারা যারা মিস করেছেন তারাও যাতে এই নিউজটা পান আর কি, যে আমাদের আগামীকালকে ক্লাস থেকে ইনশাল্লাহ 4টা থেকে আমরা ক্লাস শুরু করব, একদম কন্টিনিউয়াস বাকি সময়টা আর কি আমাদের পুরো কোর্স জুড়ে। ওকে, আপনাদের সবার বাড়ি কাজ ক্লিয়ার আশা করি, এখানে বাড়ি কাজ নিয়ে কারো সমস্যা প্রশ্ন থাকার কথা না। তো আমি ব্রিফলি একটা জিনিস আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম, বিশেষ করে আমাদের বই যেটা আমরা ফলো করব। আপনারা কি সবাই বইটা কি, জাস্ট একটা সেকেন্ড, আমার ল্যাপটপের চার্জ শেষ। বইটা বাংলাদেশে রেখেছি। হুম, এই বইটা বাংলাদেশে রেখেছি। এটা আমার সফট কপি আছে শুধু। ওকে, আচ্ছা, তো এখানে বইটা আশা করি আপনারা সবাই ডাউনলোড করেছেন। যদি কেউ ডাউনলোড করে না থাকেন, কাইন্ডলি বইটা ডাউনলোড করে রাখবেন। কারণ এই বইটা আমরা আসলে পুরো কোর্সে আমরা আসলে ফলো করব, ঠিক আছে? এটা হচ্ছে নেসবিয়ার্ক, নেসবিয়ার্ক একটা বই যেটা আম, সাধারণত ম্যাক্সিমাম, এটা হচ্ছে আপডেটেডটা, নেক্সটব্যাক 9। তো এখানে আমরা ভাই যেটা এই বইটা কি ডয়সল্যান্ডে পাওয়া যাবে না? কোথায় বলছেন? ডয়সল্যান্ডে হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এটা, আখিনি। হ্যাঁ অবশ্যই আপনি পাবেন। আপনি আপনি অ্যামাজনে আপনি পাবো। আপনি কি হ্যাটসো কেন্দ্র থাকেন, তাই তো আপনি? জি জি জি। আচ্ছা, এটা আপনি আখেন থেকে আপনি নিতে পারবেন। আখেন যে আলিজিয়ান ব্রুনেন চিনেন আপনি? আহ, হ্যাঁ চিনি। হ্যাঁ, আলিজিয়ান ব্রুনেন একটা দোকান আছে, মায়ের্স, মায়ের্স আছে। তো আপনি আমাকে অথবা আমি হেমায়ত ভাইকে আমি লিঙ্কটা পাঠিয়ে দিব, আপনি ওখানে গেলে আপনি আখেনের সবচেয়ে বড় বইয়ের দোকান আর কি, ওখান থেকে আপনি এটা কিনতে পারবেন। হ্যাঁ আমি গেছি ওই দোকানে একবার। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো সব। জার্মানিতে সব কিনতে পাওয়া যায়? আমি জানি না আসলে ঠিক করে। জি আপু, সরি বুঝতে পারিনি, আবার বলুন তো। বললাম যে এটা কি জার্মানিতে কিনতে পাওয়া যায়, আমি ঠিক জানি না মানে কোন হ্যাঁ হ্যাঁ বইয়ের দোকানে পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপনি প্রত্যেকটা দোকানে আপনি এটা পাবেন। ইভেন আপনি অ্যামাজনে এটা অর্ডার করতে পারবেন, ঠিক আছে? আপনি অ্যামাজন অর্ডার করলে আপনার বাসায় এটা ডেলিভারি চলে আসবে। তো জাস্ট আপনি এই বইটা সার্চ করবেন, এই নামেই সার্চ করবেন, এবং দেখবেন হচ্ছে এই পেজটা ঠিক মতো আছে কিনা, ঠিক আছে? এই কোর্স বুকটা হুম। আপনি কিনতে পারবেন। তো এটা প্রত্যেকটা জায়গায় আপনি পাবেন, এটা অফিসিয়াল, মানে ক্লেটের অফিসিয়াল বই আমার আর কি কাছে এটা। আসলে ভাইয়া শুধু সফট কপিটা আছে, হার্ড কপিটা নেই, এই জন্য বলতে চাই। ওকে, আপনি অ্যামাজন অর্ডার করতে পারেন, না হয় আপনি যে কোনো বইয়ের দোকানে আপনি গেলেই আপনি এটা পাবেন। বইয়ের দোকানে গেলে আপনি জাস্ট ওদেরকে এই ছবিটা দেখাবেন, আর আশা করি এটা খুবই খুবই অ্যাভেলেবেল আর কি, প্রত্যেকটা জায়গায়, লাইব্রেরি হোক যে কোনো জায়গায় আপনি এটা খুব সহজে পাবেন। আচ্ছা, এই চ্যাপ্টার বই থেকে আমরা যে জিনিসটা ফলো করব, এখানে টোটাল 12টা চ্যাপ্টার আছে এখানে। তো 12টা চ্যাপ্টার, এক একটা চ্যাপ্টার আসলে এক এক সিচুয়েশনের উপর আসলে বেস করা, বিশেষ করে হচ্ছে বাস মার্কস টু তুমি কি করো, মানে মানুষের আমাদের লাইফস্টাইল নিয়ে কি করছে ওগুলো নিয়ে আসলে এখানে কথা বলা হয়।
পাশাপাশি এখানে গ্রামাটিক্যাল কিছু ওয়ার্ড দেওয়া আছে, যেমন তারপর হচ্ছে গ্রামাটিক আছে, আউসপ্রাখে আছে। তো গ্রামাটিকের যে জিনিসগুলো আছে সেটা নিয়ে আমরা প্রত্যেকটা দিন আমরা আসলে ক্লাসে গ্রামার পড়বো। গ্রামারের পাশাপাশি আমরা বই থেকে যাব, যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেবেন জাস্ট মিড ভাইল। ঠিক আছে, এখানে ভাইল দিয়ে যেটা আজকে আমরা শিখেছি এখানে অলরেডি ওটা এই চ্যাপ্টারে দেওয়া আছে। ঠিক আছে, তো এই চ্যাপ্টার থেকে আমরা অলরেডি আমরা পড়া আমাদের শেখা শুরু হয়ে গিয়েছে। তো এগুলার ইউজগুলো যখন আমরা টেক্সটগুলো যখন পড়বো তখন এটা আমরা ভালো করে আরো শিখতে পারবো। তো পাশাপাশি হচ্ছে আমাদের আহ, যেমন নাগডা শুলসাইড সম্পর্কে ফ্রাফা গাঙ্গেনহাইট নিয়ে আমরা কথা বলবো, শিখবো। প্রেটেরিটুম শিখবো, পাশাপাশি হচ্ছে পজেসিভ আর্টিকেল, ডাটিভ, অনেক কিছু আসলে আমরা এখানে গ্রামার শিখবো। তো যেটা করতে হবে, আমরা পুরো বইটা আমাদেরকে ফলো করবো। এখানে যে যে জিনিসগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, বিশেষ করে পরীক্ষার জন্য অথবা আমাদের শেখার জন্য ইম্পর্টেন্ট, ওই জিনিসগুলো আমরা এখান থেকে শিখবো। তো ডেফিনেটলি এই বইয়ে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড শেখা কখনোই তো সম্ভব না, ওটা আসলে পড়াও আসলে সম্ভব না। তো যে জিনিসগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, শেখা প্রয়োজন, সেটা হতে পারে আমাদের টেক্সট, হতে পারে লেজেনের জন্য, সেটা হতে পারে হচ্ছে আমাদের স্প্রেখেনের জন্য, হতে পারে আমাদের হোরেনের জন্য, প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমরা আসলে এখান থেকে ফলো করবো আর কি। আচ্ছা, তো এটার পাশাপাশি যে পরীক্ষার জন্য আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন, পরীক্ষার জন্য আসলে আমাদের প্রিপারেশন আমরা নিব। এবং কয়েকটা ক্লাস যখন হবে, আমরা মোটামুটি বেসিকটা যখন আমাদের স্টাবলিশড হবে তখন থেকে আমরা প্র্যাকটিসে আমরা শুরু করব। ঠিক আছে, প্রত্যেকটা ক্লাসে কিছু মানে বিশেষ করে স্প্রেখেনের জন্য আমরা যে জড়তাগুলো থাকে ওগুলা কীভাবে আমরা দূর করতে পারি সেটা নিয়ে, পরীক্ষা রিলেটেড বেসমেন্টটা চিন্তা করে গোথ ইনস্টিটিউট, সেগুলো নিয়ে আমরা পরীক্ষায় আমাদের ক্লাসে আমরা প্র্যাকটিস করব। অল রাইট, কারো কোনো প্রশ্ন? আচ্ছা, ওকে, যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমাদের আজকের ক্লাস এতটুকু থাকবে। ইনশাল্লাহ আমাদের কালকের ক্লাস যথারীতি বাংলাদেশ সময় 4টা থেকে শুরু হবে, মানে জার্মান সময় যেটা হয় 12টায় থেকে আমরা ইনশাল্লাহ কালকের ক্লাসটা আমাদের শুরু হবে। তো সবাই ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ কালকের ক্লাসে দেখা হবে সবার সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।